আজ চীনের বেজিং শহরে মিস্টার চেন সিংয়ের বিশাল বাড়ি আলোয় ঝলমল করছে। বিশাল অট্টালিকার প্রতিটা কোণ সাজানো হয়েছে চীনা ঐতিহ্যের মেলবন্ধনে। জিনসির চমৎকার কাগজের লণ্ঠন, রেশমি কাপড়ে মোড়ানো সজ্জা আর সুবাসিত ফুলের তোড়ায় পুরো বাড়ি যেন এক স্বপ্নপুরীর রূপ নিয়েছে। অনুষ্ঠানটি কোনো সাধারণ দিন নয়, আজ ফিওনার এঙ্গেজমেন্ট। মিস্টার চেন সিংয়ের একমাত্র নাতনিকে চীনের বিখ্যাত বিজ্ঞানী ওয়াংলির নাতি, যে সম্ভ্রান্ত চিকিৎসক ডক্টর লিউ ঝান, তার সঙ্গে বাগদান বাঁধতে চলেছে। অতিথিদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ ব্যক্তিরা। বাড়ির কেন্দ্রীয় হলে বিরাট এক মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এঙ্গেজমেন্ট রিং আদান প্রদান হবে। ফিওনা একটা লাল রেশমি চীনা চংসাম পরে রয়েছে, যার সোনালি সূচিকর্ম যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তার চুলগুলো কুন্দনের ক্লিপে বাঁধা আর কানের দুলের নকশায় সজ্জিত মুক্তগুলো তার মুখের কোমলতাকে আরও ফুটিয়ে তুলেছে। কিন্তু তার চেহারায় এক ধরনের অদ্ভুত অন্যমনস্কতা। অন্যদিকে লিউঝান সুদর্শন এবং মার্জিত মঞ্চের পাশে দাঁড়িয়ে। সে সাদা জ্যাকেট এবং কালো প্যান্ট পরে আছে, আর তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছাপ। অতিথিরা একে একে মঞ্চের চারপাশে জড়ো হতে থাকে, ক্যামেরা ফ্ল্যাশ ঝলসে ওঠে। মিস্টার চেন সিং একপাশে দাঁড়িয়ে এই আনন্দঘন মুহূর্তটি দেখে গর্বিত হয়, কিন্তু কেউ জানে না তার মনেও এক ধরনের দ্বন্দ্ব লুকিয়ে আছে। ফিওনার মুখে সেই অন্যমনস্ক অভিব্যক্তি যেন তাকে চিন্তিত করছে। ফিওনার স্মৃতিতে নেই কোনো দ্বিধা বা পুরনো ব্যথা, তার মনে নেই কোনো অপরিচিত অনুভূতি। সে জানে না কেন তার মন খালি খালি লাগে, শুধু এক শূন্যতা তার হৃদয়কে বেঁধে রেখেছে। 2 মাস আগে সেদিন ছিল ভোর, বাড়ির জানালা দিয়ে মিষ্টি রোদ পড়ছে, কিন্তু চেন সিংয়ের ঘর ভরে ছিল উত্তেজনা আর উৎকণ্ঠায়। ফিওনাকে বাড়িতে আনার পর তার চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে। ফিওনার জ্ঞান ফিরল, সে একটা পরিচিত ঘর, যেখানে সূর্যের আলো মিষ্টি করে ভাসছে। সেটাতে উঠে বসে, তার চারপাশে নানান জিনিসপত্র সাজানো, কিন্তু সব কিছুই যেন ভাসা ভাসা। তার মনে হচ্ছে সে এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে, কিছুই মনে করতে পারছে না, কেবলমাত্র একটা দুঃসহ শূন্যতা তার মনে খোঁজ দিচ্ছে। ফিওনার চারপাশে চেন সিং আর মিস ঝাং উদ্বিগ্ন চেহারায় দাঁড়িয়েছিলেন। ফিওনা চোখ মেলে তাকালেও তার চোখে ছিল অস্পষ্টতা, যেন সে কিছুই মনে করতে পারছে না। সে নরম স্বরে বলল, আমি আমি কোথায়? চেন সিং এগিয়ে এসে তার পাশে বসলেন। তার কণ্ঠ শান্ত কিন্তু ভারী, যেন তিনি কথা বলতে গিয়ে নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন। তুমি বাড়িতে আছো ফিওনা, সব ঠিক আছে, তুমি আমাদের কাছে ফিরে এসেছো। ফিওনার কপালে হাত রেখে চেন সিং নরম গলায় বললেন, তুমি অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছিলে, তোমার শরীর অনেক সময় নিয়েছে সেরে উঠতে। মিস ঝাং একটু এগিয়ে এসে বললেন, তুমি 1 বছর কোমায় ছিলে ফিওনা, আজ তুমি আমাদের কাছে ফিরে এসেছো, এটা আমাদের জন্য আশীর্বাদ। ফিওনা তাকিয়ে রইল, কিন্তু তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। এই খবর শুনে ফিওনার হৃদয় একটা বড় ধাক্কা খেল। 1 বছর, দুর্ঘটনা, তার মনে কিছুই আসছে না। তার মাথায় যেন কুয়াশার চাদর জড়িয়ে আছে। কিন্তু কি হয়েছিল আমার, কেন কিছু মনে পড়ছে না? ফিওনা জিজ্ঞাসা করল, তার কণ্ঠে ছিল ভয় আর বিভ্রান্তি। চেন সিং তার কাঁধে হাত রেখে শান্ত গলায় বললেন, তোমার মনে এখন অনেক কিছুই অস্পষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ফিওনা তাকিয়ে রইল, কিন্তু তার হৃদয়ে কেমন একটা শূন্যতা অনুভূত হচ্ছিল। তার মনে হচ্ছিল কিছু যেন হারিয়ে গেছে, কিছু যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সে ধরতে পারছে না। চেন সিং আর মিস ঝাং তাকে সান্ত্বনা দিতে থাকলেন, কিন্তু সেই শূন্যতা আর অস্পষ্টতার ভার যেন ফিওনার হৃদয়ে একটা গভীর চিহ্ন রেখে গেল। যে স্মৃতিগুলো তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু তা ফিওনা জানে না। ফিওনা ধীরে ধীরে অনুভব করে
যে সে ফিরে এসেছে, তবে এর সঙ্গে তার একটা খালি জগৎ রয়েছে। তাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে, কিন্তু এক্ষেত্রে সে কি সত্যিই প্রস্তুত? দিনগুলো ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। ফিওনা অনেকটাই সুস্থ, কিন্তু তার হৃদয়ের অদ্ভুত শূন্যতা তাকে স্থির থাকতে দিচ্ছিল না। একদিন যখন ফিওনা ভার্সিটিতে ফেরার ইচ্ছা প্রকাশ করল, মিস্টার জেনসিং তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন ফিওনার স্মৃতি ফিরে পাওয়া মানেই তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়া। জেনসিং তাকে শান্ত গলায় বললেন, ফিওনা, আমি তোমার জন্য নতুন কিছু পরিকল্পনা করেছি। আমি চাই তুমি নতুন একটা ভার্সিটিতে ভর্তি হও, যেখানে তুমি সেফ থাকবে। ফিওনা কিছুটা অবাক হলেও রাজি হলো। তার মনে প্রশ্ন উঠছিল কেন তাকে পুরনো জীবনে ফিরতে দেওয়া হচ্ছে না। তবে জেনসিংয়ের সিদ্ধান্তকে সে কখনোই প্রশ্ন করতে সাহস পেত না। এদিকে জেনসিং ফিওনার বান্ধবী লিনা লিয়াকে সবটা খুলে বললেন। তারা প্রথমে অবাক হয়ে গেল। কিভাবে ফিওনার থেকে সত্যটা লুকানো সম্ভব, লিন জানতে চাইল। জেনসিং দৃঢ় গলায় বললেন, এটা করতে হবে ওর ভালো থাকার জন্য। সে যদি কখনো তার আসল স্মৃতিগুলো জানে, তাহলে সেটা ওর জন্য ধ্বংসাত্মক হতে পারে। আমি চাই না সে সেই দুঃখ আর যন্ত্রণা বয়ে বেড়াক। লিন আর লিয়া ফিওনার জন্য উদ্বিগ্ন ছিল। তারা জানতো ফিওনা কতটা স্ট্রং। তবে তারা জেনসিংয়ের কথা মেনে নিল। ফিওনা বাড়িতে দিন কাটাচ্ছিল। বই পড়া, ছবি আঁকা আর জানালার পাশে বসে সময় কাটানো যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। সন্ধ্যা হলে জানালার দিকে তাকিয়ে থাকা ছিল তার পছন্দের কাজ। জানালার বাইরের সন্ধ্যা তারা ফিওনার মনোযোগ টানত। প্রতিদিন যখন আকাশের প্রথম তারা দেখা যেত, ফিওনার মনে একটা অদ্ভুত অনুভূতি হতো। কেন জানি না, এই সন্ধ্যা তারা ভেনাস আমাকে কিছু বলতে চায়, যেন কোথাও কেউ আমাকে ডাকছে। ফিওনা নিজেকেই বলতো। ভেনাসের সেই উজ্জ্বল আলো তার হৃদয়ে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করত। সে জানত না এই তারার সাথে তার অতীতের অদৃশ্য একটা বন্ধন আছে, আর জানত না এই ভেনাস তারাই একদিন তার জীবনের দিক পরিবর্তন করবে। আজকের দিনটা যেন অদ্ভুত রকমের ভারী মনে হচ্ছিল ফিওনার। জানালার বাইরে আকাশ ছিল মেঘলা, ঠান্ডা বাতাস গাছের পাতা দোলা দিচ্ছিল। ফিওনার মন অস্থির ছিল, কারণ আজ সে পুনরায় ক্লাস শুরু করতে যাচ্ছে। মিস্টার জেনসিং তাকে নিয়ে যাচ্ছিলেন বেইজিংয়ের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তুসিংহুয়া ইউনিভার্সিটিতে। ফিওনা নীরব ছিল, গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। মনের ভেতর অজানা উত্তেজনা আর এক ধরনের অদ্ভুত শূন্যতা কাজ করছিল। তুমি তো এতদিন বাড়িতে ছিলে, এখন নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তবে তুমি স্ট্রং গার্ল, আমি জানি সব সামলে নিতে পারবে, মিস্টার জেনসিং বললেন। ফিওনা হালকা হাসল, তবে তার চোখে এক ধরনের অদৃশ্য দুশ্চিন্তার ছাপ ছিল। বিশাল তুসিংহুয়া ইউনিভার্সিটির প্রবেশদ্বারে পৌঁছালে ফিওনা কিছুটা বিস্মিত হয়ে গেল। বিশাল ক্যাম্পাস, সবুজ ঘাসে ঢাকা রাস্তা আর ব্যস্ত শিক্ষার্থীদের ভিড়, সব কিছুই তাকে যেন নতুন এক জীবনে প্রবেশের আমন্ত্রণ জানাচ্ছিল। এখানে তোমার নতুন শুরু, তোমার যা যা প্রয়োজন সব ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে দ্বিধা করবে না, জেনসিং বললেন। ফিওনা মাথা নাড়ল। তাকে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হলো। অফিসিয়াল প্রক্রিয়া শেষে ফিওনাকে তার ক্লাসরুমে নিয়ে যাওয়া হয়। প্রথম ক্লাসে ঢুকে ফিওনার মনে হলো সবাই তার দিকে তাকাচ্ছে। নতুন শিক্ষার্থী হিসেবে সে যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। তবে তার স্নিগ্ধ ব্যক্তিত্ব আর নির্ভীক চোখ তাকে এক মুহূর্তেই আলাদা করে দিল। তোমার নাম ফিওনা, তাই তো? একটা মৃদু হাসি নিয়ে পাশে বসা এক মেয়ে তাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি? ফিওনা জানতে চাইল। আমি সুলি। তুমি কি নতুন ভর্তি হয়েছ? ফিওনা হেসে মাথা নাড়ল। দিন শেষে ক্লাস শেষ হলে ফিওনা ক্যাম্পাসের একটা সুন্দর ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকল। তার চোখ আবারও আকাশের সন্ধ্যা তারার দিকে চলে গেল। হঠাৎ করেই তার মনে হলো কেউ যেন তাকে দূর থেকে দেখছে।
কিন্তু সে যখন চারদিকে তাকালো তখন কেউই ছিল না। আজকের দিনটার শুরুতে অদ্ভুত মনে হলো ফিওনা বুঝল এটি তার জীবনের নতুন অধ্যায়। যদিও তার হৃদয়ে শূন্যতার গভীর ছায়া ছিল, তবুও সে নিজেকে নতুন জীবনে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করল। ফিওনা তার নতুন জীবনের প্রথম সপ্তাহে অস্বাভাবিকভাবে স্বাভাবিক বোধ করছিল। সব কিছুই বেশ মসৃণভাবে চলছিল, কিন্তু আজকের ভূগোল ক্লাসে ঘটে গেল এক বিপত্তি। ক্লাসের শিক্ষক একটা পাঠে বিশেষ প্রাণী ড্রাগন এবং ভেনাস সম্পর্কে আলোচনা শুরু করেছিলেন। যখন তিনি বললেন ড্রাগনরা অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময় প্রাণী, ফিওনার মস্তিষ্কে এক অদ্ভুত টান অনুভব হলো। প্রথমে সে অবাক হয়ে শুনছিল, কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় চাপ তৈরি হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন অসংখ্য স্মৃতি তার মাথায় ঘুরছে, কিছু দূরবর্তী, কিছু খুব কাছের। সে চোখ বন্ধ করে দুই হাতে মাথা চেপে ধরল, যেন মাথার ব্যথা কমানোর চেষ্টা করছে। কিন্তু দুঃখজনকভাবে এই চাপ সহ্য করতে পারল না। এক মুহূর্তের মধ্যেই ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে সে বেঞ্চ থেকে পড়ে গেল। ফিওনা! এক ভয়ে ভরা গলার আওয়াজ ভেসে এলো। একজন ছাত্র দ্রুত উঠে এসে তার কাছে ছুটে গেল। ক্লাসরুমের সবাই থমকে গেল। ফিওনার চোখের সামনে সবকিছু আবছা হয়ে আসছিল। অবচেতন অবস্থায় সে অনুভব করছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। শিক্ষক দ্রুত তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন। শান্ত থাকো ফিওনা, তিনি তার মাথায় হাত রেখে বললেন। দীর্ঘশ্বাস নাও। কিছু সময় পর ফিওনার মাথার ব্যথা কমতে শুরু করলো, কিন্তু সে এখনো মাটিতে পড়েছিল। ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা আশঙ্কায় তার দিকে তাকিয়েছিল। সে চোখ খুলে চারপাশে তাকালো, কিন্তু সবকিছু এখনো আবছায়া লাগছিল। মনে হচ্ছিল যেন সে একটা অন্ধকারের গভীর সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু সেই অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ঝলক হয়ে ভেসে উঠছিল ভেনাসের দৃশ্য, রঙিন গাছপালা, বিশাল ড্রাগন আর একটা সুদর্শন পরিচিত মুখ। হঠাৎ করে সে অনুভব করল তার মাথার ব্যথা কমে আসছে, আর পরিবেশ স্পষ্ট হয়ে উঠছে। সে বুঝতে পারছিল এটা কেবল একটা অস্থায়ী আক্রমণ ছিল, তবে কেন এটা ঘটল তা জানতে তার খুব আগ্রহ হচ্ছিল। ফিওনা, তুমি কেমন আছো? ক্লাসের সহপাঠী সুলি তার পাশে এসে দাঁড়ালো। আমি আমি ঠিক আছি, ফিওনা কষ্টে হাসল, কিন্তু তার মনে তখনও অশান্তির আঁচ ছিল। তাকে এভাবে ভেনাস ও ড্রাগন সম্পর্কে পড়ানোর পর হঠাৎ মাথা ব্যথা, এটি কি কাকতালীয়, অথবা এর পেছনে কোনো গভীর কারণ রয়েছে? ফিওনা বাসায় ফিরে মিস ঝাং এবং মিস্টার চেনসিংকে ভূগোল ক্লাসের ঘটনাটা জানায়। ফিওনার কথাগুলো শুনে তাদের দুজনেই গভীর দুশ্চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন যে ফিওনার মানসিক এবং শারীরিক অবস্থার উপর বেশ চাপ পড়েছে। এরপর থেকে ফিওনার জীবনে শুরু হলো আরেক অদ্ভুত অধ্যায়। প্রতিদিন রাতে ফিওনার স্বপ্ন দেখতে শুরু করলো, তবে সেই স্বপ্নগুলো যেন সম্পূর্ণ আবছা। স্বপ্নে দেখা দেয় একটা মুখ, ধূসর, অস্পষ্ট, কিন্তু খুবই পরিচিত মনে হয়। ফিওনা যতই চেষ্টা করে ততই সেই মুখ স্পষ্ট হওয়ার বদলে আরও ঝাপসা হয়ে যায়। কখনো কখনো স্বপ্নে সে দেখত অদ্ভুত কোনো স্থানের ছবি, প্রশান্ত মহাসাগরের মাঝে কোনো দ্বীপ, ঝলমলে নক্ষত্রে ভরা আকাশ, কিংবা এক বিশাল ড্রাগনের ছায়া। সেই ছায়া যেন তার চারপাশে ঘুরে বেড়ায়, তাকে রক্ষা করে, আবার কখনো দূরে সরে যায়। ফিওনার মন বারবার অনুভব করছিল যে এই সব কিছুই তার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, কিন্তু কিভাবে বা কেন তা সে বুঝতে পারছিল না। ফিওনা একদিন মিস ঝাংয়ের সঙ্গে তার এই স্বপ্নের কথা শেয়ার করে। মিস ঝাং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি হয়তো ক্লান্ত, মানসিক চাপে আছো, এজন্য এসব অদ্ভুত স্বপ্ন দেখছ। কিছুদিন ঠিকমতো বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফিওনার মনে হচ্ছিল এই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন নয়। এগুলোর মধ্যে লুকিয়ে আছে তার জীবনের কোনো গভীর রহস্য। ফিওনার শারীরিক এবং মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো।
তার ঘন ঘন মাথা ব্যথা, আবছার স্বপ্ন দেখা এবং অদ্ভুত স্মৃতির ঝলকানির কারণে চেনসিং গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি বুঝলেন এই অবস্থায় ফিওনার চিকিৎসা অত্যন্ত জরুরি। চেনসিং দীর্ঘ চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিলেন ফিওনার চিকিৎসার দায়িত্ব ডক্টর লিউঝানকে দেবেন। ডক্টর লিউঝান একজন স্নায়ু বিশেষজ্ঞ এবং মানসিক চিকিৎসায় দক্ষ। মিস ঝাং যখন অসুস্থ ছিলেন তখন লিউঝান অত্যন্ত যত্ন এবং নিষ্ঠার সঙ্গে তার চিকিৎসা করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে চেনসিং জানতেন যে ফিওনার জন্য লিউঝানের চেয়ে ভালো ডাক্তার আর কেউই হতে পারে না। চেনসিং লিউঝানের সঙ্গে যোগাযোগ করলেন এবং ফিওনার অবস্থার বিস্তারিত জানালেন। লিউঝান ফিওনার রিপোর্টগুলো দেখে বলল, এটা শুধু শারীরিক নয়, মানসিক দিকটাও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ফিওনার গভীরে কোনো মানসিক আঘাত থাকতে পারে যা তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আমি যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করব। লিউঝান প্রথমেই ফিওনার সঙ্গে কথা বলার চেষ্টা করল, তাকে স্বাভাবিকভাবে তার সমস্যাগুলো প্রকাশ করতে সাহায্য করল। সে ফিওনার অস্বাভাবিক স্বপ্ন আর স্মৃতির ঝলকানি নিয়ে গভীর পর্যবেক্ষণ শুরু করল। ফিওনার পাশে থেকে ধৈর্য ধরে লিউঝান তার চিকিৎসা চালিয়ে যেতে লাগল। ডক্টর লিউঝান শুধুমাত্র একজন চিকিৎসক হিসেবে নয়, একজন সহানুভূতিশীল বন্ধু হিসেবেও ফিওনার পাশে দাঁড়ালো। সে ফিওনার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করল আর তার সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে সঠিক চিকিৎসার পথ খুঁজে বের করল। ফিওনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে লিউঝান তার মানসিক যন্ত্রণা, ভয় এবং অস্পষ্ট স্মৃতির রহস্য উদ্ঘাটনে সাহায্য করতে লাগল। সে ফিওনাকে ধীরে ধীরে তার অনুভূতিগুলো প্রকাশ করতে উৎসাহিত করল আর তাকে বুঝিয়ে বলল যে তার সমস্যাগুলোকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। লিউঝানের ধৈর্য, যত্ন আর আন্তরিকতা ফিওনাকে ধীরে ধীরে স্বস্তি এনে দিল। ফিওনা তার অভিজ্ঞতা আর অনুভূতিগুলো লিউঝানের সঙ্গে ভাগ করে নিতে শুরু করল, যা তাকে মানসিকভাবে হালকা হতে সাহায্য করে। এই চিকিৎসার সময় লিউঝান আর ফিওনার মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠল। ফিওনা লিউঝানকে একজন নির্ভরযোগ্য মানুষ হিসেবে দেখতে শুরু করল, যাকে সে তার মনের কথা বলতে পারে। লিউঝানও বুঝতে পারল ফিওনা শুধু একজন রোগী নয়, বরং এমন একজন মানুষ যার জীবনের গভীরে কিছু রহস্য লুকিয়ে আছে। এই বন্ধুত্ব তাদের দুজনকেই এক নতুন ধরনের বিশ্বাস আর সম্মানের জায়গায় নিয়ে গেল। মিস্টার চেনসিং নিজের ল্যাবে বসে জানালার বাইরে তাকিয়েছিলেন। সন্ধ্যার আকাশে লালচে আলোর আভা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তার মনের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে। ফিওনার জন্য তিনি সর্বদা যা করেছেন সবই ছিল তার মঙ্গল চিন্তা থেকে, কিন্তু আজ যেন তার হৃদয় দ্বিধায় ভারে ভারাক্রান্ত। লিউঝানকে তিনি জানেন দীর্ঘদিন ধরে, একজন যোগ্য ডাক্তার, দায়িত্বশীল মানুষ এবং সবচেয়ে বড় কথা, ফিওনার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। চেনসিং বুঝতে পারছেন ফিওনার জীবনে একজন শক্ত ভিত্তি দরকার, যে তাকে শুধু সুরক্ষা দেবে না, বরং তাকে মানসিক স্থিরতাও এনে দেবে। অতঃপর গভীর শ্বাস নিয়ে তিনি লিউঝানকে ল্যাবে ডেকে পাঠালেন। লিউঝান তার প্রস্তাব শোনার পর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার চোখে আনন্দ আর বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল। আমি তো স্যারের কাছে এমন কিছু আশা করিনি, লিউ ধীরে ধীরে বললেন। তবে সত্যি বলতে আমি ফিওনাকে অনেক দিন ধরেই আমার হৃদয়ের খুব কাছের মানুষ ভাবি। চেনসিং মাথা নাড়লেন। আমি জানি ঝান, তাই তো আজ তোমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছি। ফিওনা তোমার মতো একজন মানুষের সঙ্গেই সুখী হবে, তবে সিদ্ধান্তটা তার নিজের হবে। আমি কখনোই তাকে বাধ্য করব না। লিউঝান কৃতজ্ঞতার সঙ্গে মাথা নত করল। স্যার, আপনি যা করছেন তার শুধুই ফিওনার মঙ্গলের জন্য। আমি কথা দিচ্ছি আমি তাকে কখনোই কষ্ট দেব না। চেনসিং তার কাঁধে হাত রাখলেন। আমার ফিওনা অনেক কষ্ট পেয়েছে ঝান, আমি চাই সে যেন আবার হাসতে পারে। তুমি কি পারবে তার জীবনে সেই হাসি ফিরিয়ে আনতে? লিউঝান মৃদু হেসে বলল, আমি আমার সর্বোচ্চটা করব স্যার, তবে ফিওনার সামনেই প্রস্তাব পেশ করা এত সহজ হবে না। চেনসিং সেটা জানতেন। রাতের খাবারের টেবিলে তিনি বেশ কিছুক্ষণ নীরব রইলেন।
ফিওনার ম্লান মুখের দিকে তাকিয়ে তার বুকটা মোচড় দিয়ে উঠল। অবশেষে তিনি কথা বলতে শুরু করলেন। ফিওনা, তোমার কথা আমি সব সময় ভাবি। তোমার জীবনে যদি এমন একজন থাকে যে তোমার পাশে দাঁড়াবে, তোমার যত্ন নেবে, তাহলে আমার মন শান্তি পাবে। আমি লিউঝানের কথা ভাবছি। তুমি কি বলো? ফিওনা স্তম্ভিত হয়ে চেনসিংয়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, গ্র্যান্ডপা, এ কি বলছো তুমি? আমি আমি এখন এসব কিছু ভাবতে পারছি না। চেনসিং তার হাতটা ধরে বললেন, বুঝতে পারছি ফিওনা, কিন্তু ভাবনা থেকে পালিয়ে গেলে তো চলবে না। সময় নিয়ে ভেবে দেখো, ঝান তোমার জন্য সঠিক মানুষ হতে পারে। ফিওনা অসহায়ভাবে তার গ্রান্ডপার চোখে তাকিয়ে রইল। কিছুই বলল না, মন যেন দ্বিধায় পড়ে গেল। রাত গভীর। ফিওনা নিজের ঘরে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার ভেতরে চলছে এক অদ্ভুত টানাপোড়েন। মিস্টার চেনসিংয়ের কথাগুলো তার কানে এখনও প্রতিধ্বনিত হচ্ছে। ফিওনা, আমি জানি তুমি রাজি হতে চাও না, কিন্তু আমার কথা একটু ভেবে দেখো। আমি কি চিরকাল তোমার পাশে থাকতে পারবো? আমার তো এখন অনেক বয়স হয়েছে। আমার যদি কিছু হয়ে যায়, তোমার কি হবে? তুমি কি একা একাই বড় পৃথিবীতে চলতে পারবে? চেনসিংয়ের কণ্ঠে ছিল গভীর দুঃখের আভা। ফিওনা সেই মুহূর্তে কোনো কথা বলতে পারেনি, কিন্তু তার বুকটা মোচড় দিয়ে উঠেছিল। আমি চাই তোমার জীবনে এমন একজন থাকুক যে তোমার পাশে থাকবে। লিউঝান খুব ভালো ছেলে। সে তোমার যত্ন নেবে, তোমাকে সুখী রাখবে। আমি যদি তাকে তোমার কাছে রেখে যেতে পারি, তাহলে আমি মরেও শান্তি পাব। ফিওনা ধীরে ধীরে জানালার কাজ স্পর্শ করল। মনের মধ্যে একটা তীব্র দ্বন্দ্ব। সে কখনোই চায়নি এমন কিছু করতে যা তার ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু গ্রান্ডপা, তার কথাগুলো। চেনসিং তাকে আরও বোঝানোর চেষ্টা করেছিলেন। ফিওনা, তুমি কি জানো, তোমার মা বাবাকে হারানোর পর আমি তোমাকে কেমন করে বড় করেছি? তুমি আমার জীবনের সব কিছু, কিন্তু আমি আজ খুব অসহায়। তোমার ভবিষ্যৎ চিন্তা করে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি কি চাইবে আমি দুশ্চিন্তায় মারা যাই? এই কথাগুলো ফিওনার হৃদয়কে ভেঙে দিয়েছিল। তার চোখে পানি চলে এসেছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, গ্রান্ডপা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি সত্যিই জানি না আমি সিদ্ধান্ত নিতে পারবো কিনা। চেনসিং ধীরে ধীরে উঠে এসে ফিওনার পাশে বসলেন। তার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি তুমি স্ট্রং গার্ল। আমি জানি তুমি আমাকে হতাশ করবে না। সেই রাতে ফিওনা ঘুমাতে পারেনি। তার মনের ভেতরে চলছিল অসংখ্য প্রশ্ন। শেষ পর্যন্ত যেন নিজেরই পরাজয় মেনে নিতে হয়। পরদিন সকালে চেনসিংয়ের সামনে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, গ্রান্ডপা, আমি তোমার কথায় রাজি, তবে আমি বুঝতে পারছি না এটা ঠিক হবে কিনা। চেনসিং ফিওনাকে জড়িয়ে ধরলেন। তার মুখে তৃপ্তির একটা হাসি ফুটে উঠল। তোমার এই সিদ্ধান্তই আমাকে শান্তি দেবে ফিওনা। তুমি ঠিক করেছ। ফিওনা তার চোখ বন্ধ করল। এই মুহূর্তে তার মন শূন্য, তবে সে জানে এই শূন্যতায় তাকে একাই ভেসে থাকতে হবে। ফিওনা চোখ খুলল, অতীতের ভাবনা থেকে বাস্তবতায় ফিরল। বিয়ের আংটি বদলের মুহূর্তটা যেন সময়ের স্রোতকে থমকে দিয়েছে। সাজানো অডিটোরিয়ামে উপস্থিত সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। আলো আধারিতে ফিওনা যেন কোনো স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে। তার মনের গভীরে স্মৃতি আর বর্তমানের মিশ্রণ এক অদ্ভুত কোলাহল তৈরি করেছে। লিয়া একটু দূর থেকে ফিসফিসিয়ে ফিওনাকে ডাকছিল, ফিওনা, তোর পালা। ফিওনা একটু চমকে উঠল। তার চোখ যেন বাস্তবে ফিরে এলো। সামনে দাঁড়ানো লিউঝানের মুখে এক ধরনের স্নিগ্ধতা। তার হাতে ছোট্ট মখমলের বাক্সে রাখা আংটিটা ঝিকমিক করছে। লিউ ধীরে ধীরে ফিওনার হাতটি ধরে বলল, ফিওনা, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সব সময় আগলে রাখব। তারপর সে ফিওনার হাতের দিকে আংটিটা এগিয়ে দিল। পুরো হলরুম নিস্তব্ধ। একমাত্র আংটি পরানোর মুহূর্তের মৃদু আওয়াজই যেন শোনা যাচ্ছে। ফিওনা দেখল তার হাতের অনামিকায় আংটিটা ঠিকঠাক বসে গেছে, কিন্তু তার নিজের পালা যখন এলো তার হাত কাঁপতে শুরু করলো।
বুকের ভেতর এক অজানা শূন্যতা যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সে যখন লিউঝানের আঙুলে আংটিটা পরাতে গেল, হাত থেকে সেটা মাটিতে পড়ে গেল। পুরো হলঘর জুড়ে শ্বাসরুদ্ধকর নীরবতা। ফিওনা বিব্রত হয়ে তাড়াতাড়ি আংটিটা তুলল। এবার তার হাত আরও বেশি কাঁপছিল। লিউঝান মৃদু হাসি দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? ফিওনা কিছু না বলে মাথা নাড়ল। এরপর কাপা হাতে আংটিটা পরিয়ে দিল লিউঝানের অনামিকায়। মুহূর্তটি সম্পূর্ণ হতেই সবাই হাততালিতে ফেটে পড়ল। কিন্তু ফিওনার মন যেন দূরে কোথাও আটকে ছিল, অজানা কোনো ডাকে। ফিওনা হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখে এক ধরনের ফাঁকা দৃষ্টি। লিনা লিয়া তার পাশে এসে দাঁড়ালো। একমাত্র ওরাই জানে এই হাসির পেছনে কতটা লড়াই লুকিয়ে আছে। ভেনাসের এল্ডো রাজ্য। জ্যাসপার বসে আছে তার বিশাল কক্ষে। চারপাশে জলজলে স্ফটিকের আলো, কিন্তু তার মনের অন্ধকার ছাপিয়ে গেছে এই আলোকময় পরিবেশকে। ফিওনাকে হেলিকপ্টারে তুলে দেওয়ার সেই মুহূর্তটি বারবার মনে পড়ছে। এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরেছে। তার ভেতর আগুন জ্বলছে, যা সে প্রতিহত করার চেষ্টা করছে। সেদিন যখন ফিওনার চোখের দিকে তাকিয়েছিল, তার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন ফিকে হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল পুরো দ্বীপটা ধ্বংস করে দিতে। কিন্তু তার মন বলল, না, এ অন্যায়। কারণ সেই দ্বীপে ছিল ছোট্ট লিটল অ্যাঞ্জেল সিলভেরা। সেই নিষ্পাপ সত্তার জন্যই নিজেকে দমিয়ে রাখে জ্যাসপার। অ্যাথেরিয়ন, আলবিরা আর থারিনিয়াস দ্বীপে পৌঁছানোর পর জ্যাসপার পৃথিবীকে বিদায় জানিয়ে তাদের সাথে ভেনাসে ফিরে আসে। ফিরে আসার আগে প্রশান্ত মহাসাগরের কাছে দাঁড়িয়ে তার হাতে ছিল ফিওনার লকেট। সেই লকেটে ছিল সমস্ত স্মৃতি, সমস্ত ব্যথা। লকেটটা চুমু দিয়ে সে সাগরের গভীরে ছুঁড়ে ফেলে দেয়। মনে মনে বলে, আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। তোমার মস্তিষ্ক থেকে আমার সব স্মৃতি মুছে দিয়েছি। এই মহাবিশ্বে আমি বিলীন হয়ে গেলেও তুমি সুখে থেকো হার্মিংবার্ড। ভেনাসে ফিরে আসার পর জ্যাসপার আর আগের মতো নেই। এল্ডো রাজ্যের সকলে তার বিষণ্ণ অবস্থা দেখে উদ্বিগ্ন। রাজ্যের গুরুত্বপূর্ণ কোনো কাজই সে করছে না। খাবার, পানীয়, এমনকি বিশ্রাম নেওয়াও ভুলে গেছে। দিনরাত কেবল তার কক্ষের এক কোণে চুপচাপ বসে থাকে। তার কক্ষের জানালা দিয়ে ভেনাসের উজ্জ্বল আকাশ দেখা যায়। কিন্তু জ্যাসপারের চোখের সামনে এখনও ভাসে ফিওনার মুখ। তার প্রতিটা হাসি, প্রতিটা অশ্রু যেন একই মুদ্রার দুই পিঠ, যা থেকে জ্যাসপার মুক্তি পেতে চায় কিন্তু পারছে না। তার চারপাশে রাজ্যের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউই সাহস করে তার কাছে আসতে পারে না। এল্ডো রাজ্যের এই রাজপুত্রের গর্জন একসময় শত্রুকে কাঁপিয়ে দিত, কিন্তু আজ তার নীরবতাই যেন সবার হৃদয়ে আতঙ্ক ঢেলে দেয়। জ্যাসপার জানে সে ফিওনাকে ফিরে পেতে চায় না, কিন্তু তার মনের গভীরে এক শূন্যতা বারবার তাকে টেনে নিয়ে যায় সেই পৃথিবীর দিকে, যেখানে তার হৃদয় প্রথমবার কোনো মানবীর জন্য স্পন্দিত হয়েছিল। জ্যাসপার গভীর চিন্তায় মগ্ন। তার কক্ষে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই অ্যাকোয়ারা দরজার সামনে এসে দাঁড়ায়। অ্যাকোয়ারার চেহারা দেখেই বোঝা যায় কিছু গুরুত্বপূর্ণ বলার আছে। প্রিন্স, অ্যাকোয়ারা নীরবতা ভেঙে বলল, ফিওনার এঙ্গেজমেন্টের খবর পেলাম। জ্যাসপার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারল না তার হার্মিংবার্ড অন্য কারো হতে যাচ্ছে। এটা কি করে সম্ভব? তার কণ্ঠে অসন্তোষ আর অবিশ্বাস স্পষ্ট। আমি জানি এই খবর আপনার জন্য কঠিন, কিন্তু আপনি তো জানেন আমি কখনোই মিথ্যা বলি না। আমি নিজে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি, অ্যাকোয়ারা বলল। জ্যাসপারের মুখে বিষণ্ণতার ছাপ পড়ল। মনে হচ্ছিল যেন কেউ তার হৃদয়ের গভীরে ছুরি চালিয়েছে। ফিওনার অন্য কারো সাথে বিয়ে, তার সাথে বাসর রাত, এসব ভাবতেই তার ভেতর কেমন আগুনে জ্বলে উঠল। সে জানত ফিওনার থেকে দূরে থাকার সিদ্ধান্তটা ঠিক ছিল। সে ভেবেছিল ফিওনা ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু এই খবর শোনার পর তার আত্মা যেন বিদ্রোহী হয়ে উঠল। কিন্তু কেন? কিভাবে? সে কি সত্যি ভুলে গেছে আমাকে? জ্যাসপার নিজেকেই প্রশ্ন করতে লাগল। অ্যাকোয়ারা নীরবে দাঁড়িয়ে রইল। সে জানত জ্যাসপার নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছে,
কিন্তু তার মনের অস্থিরতা স্পষ্ট। জ্যাসপার উঠে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে উঠেছে। মনে হচ্ছিল পুরো ভেনাস কেঁপে উঠবে তার ক্রোধে। আমি নিজেই দেখব। আমাকে পৃথিবীতে যেতে হবে। আমি এটা মেনে নিতে পারছি না। অ্যাকোয়ারা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার তখন তার নিজের রাগে আর ক্ষোভে পাগল প্রায়। আমি কি সাইকো হয়ে গেছি? কেন মনে হচ্ছে তাকে হারানোর চেয়ে আমার পৃথিবী ধ্বংস করা সহজ হবে? জ্যাসপার তার পায়চারি থামালো। সে জানে যন্ত্রণা তার নিজের সৃষ্টি, কিন্তু ফিওনাকে অন্য কারো পাশে ভাবাটাই যেন তার জন্য অসহ্য হয়ে উঠল। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছিল না। তার হৃদয় যেন আগুনে জ্বলছে। সে দ্রুত বেরিয়ে পড়তে গিয়ে অ্যাকোয়ারার সামনে এসে দাঁড়ায়। প্রিন্স, আপনি কোথায় যাচ্ছেন? অ্যাকোয়ারা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে। পৃথিবীতে। জ্যাসপারের উত্তর সংক্ষিপ্ত এবং স্পষ্ট। এমন সময়ে খবরটি ড্রাকোনিসের কানে পৌঁছায়। সে তৎক্ষণাৎ জ্যাসপারকে থামাতে আসলো। জ্যাসপার, তুমি সেখানে যেতে পারবে না। জ্যাসপার অগ্নিশর্মা হয়ে উঠল। কেন না? আমি ফিওনাকে অন্য কারো হতে দিতে পারি না। সে শুধুই আমার। ড্রাকোনিস অনেক চেষ্টা করলেও জ্যাসপারের দৃঢ় সংকল্পকে নাড়াতে পারল না। তুমি জানো পৃথিবীতে গেলে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। তুমি নিজের শক্তি হারাবে। কিন্তু জ্যাসপার কিছুতেই শোনেনি। তার মাথায় রক্ত উঠেছে এবং সমস্ত নিয়ন্ত্রণ যেন তার হাতের বাইরে চলে গেছে। সে অল্প সময়ের জন্য ড্রাগন রূপ ধারণ করে আগুনের শিখা প্রবাহিত করতে লাগল। আকাশে গর্জন শুরু হলো। ভেনাসের চারপাশের আকাশে আগুনের গোলা উড়ে যেতে লাগলো। তার চারপাশের পরিবেশ অন্ধকার হয়ে উঠল। আজ যদি আমি পৃথিবীতে না যেতে পারি, তাহলে আমি ভেনাসকেই ধ্বংস করে দেব। জ্যাসপারের কণ্ঠ থেকে বেরিয়ে আসা প্রতিটা কথা যেন ভেনাসের কোনায় কোনায় পৌঁছে যায়। ড্রাকোনিস দেখল জ্যাসপার যেন দুঃস্বপ্নের মধ্যে প্রবেশ করেছে। সে দেখছিল রাজ্যের সব ড্রাগন তার দিকে তাকিয়ে রয়েছে, কিছুটা আতঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন। মাই সান, থামো। ড্রাকোনিস আবারও চেষ্টা করল। এভাবে কিছুই লাভ হবে না। তোমাকে আর কতবার বোঝাবো? কিন্তু জ্যাসপারকে থামানো সম্ভব ছিল না। তার রাগ আর হতাশার আগুন পুরো এল্ডো রাজ্যে ছড়িয়ে পড়ছিল। সে তার যন্ত্রণা, হতাশা এবং প্রেমকে একত্রিত করে আগুনের বিশাল আক্রমণ চালিয়ে যেতে লাগল, যেন পৃথিবী তার একমাত্র লক্ষ্য। জ্যাসপার জানে যদি সে অপ্রতিরোধ্য এগিয়ে যায়, তাহলে তার জন্য যা অপেক্ষা করছে সেটি শুধুই ধ্বংস। কিন্তু তার হৃদয়ের গভীরে তার হার্মিংবার্ডের জন্য সেই ধ্বংসের পথ বেছে নিতে চেয়েছিল। জ্যাসপার নিজের আবেগের তাড়নায় পুরো ভেনাসকে জ্বালিয়ে দিচ্ছিল। তার আগুনের আক্রমণ একের পর এক সৃষ্টি করছিল ভয়াবহতা, আর রাজ্যের প্রতিটা ড্রাগন সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। ড্রাকোনিস জানত তাকে দ্রুতই ব্যবস্থা নিতে হবে। সে রাজ্যের সমস্ত ড্রাগনদের জরুরি সভায় ডাকে। শোনো, আমাদের প্রিয় রাজ্যের নিরাপত্তার জন্য জ্যাসপারকে থামানো খুবই জরুরি। তার ক্রোধ আমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারে। ড্রাগনরা একত্রিত হয়ে সভায় আসে। প্রতিটা ড্রাগনের চোখে ছিল উদ্বেগ ও হতাশার ছাপ। কিভাবে তাকে থামানো যাবে? একজন ড্রাগন জিজ্ঞাসা করে। ড্রাকোনিস তাদের উদ্দেশ্যে বলে, আমাদের পরিকল্পনা করতে হবে। আমাদের শক্তি একত্রিত করে জ্যাসপারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সে যে পথে চলছে তাতে শুধু নিজেরই ক্ষতি করবে না, বরং পুরো ভেনাসকেও ধ্বংস করবে। ড্রাগনদের মধ্যে গুঞ্জন শুরু হয়। কিছু ড্রাগন তোয়ালে তুলে নেবার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু সে তো আমাদের সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী। অন্য একজন ড্রাগন শঙ্কা প্রকাশ করে। ঠিক আছে, ড্রাকোনিস নির্ধারিত কণ্ঠে বলে, আমাদের শক্তি এবং একতা নিয়ে কাজ করতে হবে। আমরা যদি একত্রিত হয়ে তাকে থামাতে পারি, তবে হয়তো আমরা ভেনাসকে রক্ষা করতে পারব। তবে জ্যাসপারের আগুনের আক্রমণের তীব্রতা বেড়ে চলছিল। চারপাশের পরিবেশ পুড়ে যাচ্ছিল এবং তার ক্ষোভের ফলে সৃষ্ট ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছিল। ভেনাসের নীলাকাশ আজ কালো এবং ধূসর হয়ে উঠছিল। জ্যাসপারের চোখে লাল অগ্নি ক্রমাগত আরও প্রজ্বলিত হচ্ছিল, যেন তার অভ্যন্তরীণ ক্ষোভের সাথে এক হয়ে যাচ্ছে।
কিন্তু ড্রাকোনিস এবং অন্যান্য ড্রাগনরা বুঝে গেছে এই যুদ্ধে তাদের একতা ও সাহসী হবে মূল হাতিয়ার। তারা মিলে প্রস্তুতি নিতে থাকে। জ্যাসপারকে থামানোর জন্য তাদের সমন্বিত শক্তির প্রয়োজন ছিল। ড্রাকোনিসের ল্যাবে একটা তীব্র চাঞ্চল্য ছিল। বিজ্ঞানীরা দ্রুত বিভিন্ন উপকরণ প্রস্তুত করছিলেন, কারণ তারা জানত জ্যাসপার যদি এইভাবে ধ্বংসাত্মক হয়ে থাকে তবে তাকে থামানোর জন্য বিশেষ কিছু করতে হবে। ড্রাকোনিসের নির্দেশে তারা একটা নতুন কেমিক্যাল তৈরি করছিল, যা জ্যাসপারের ড্রাগন শক্তিকে কমিয়ে দিতে সক্ষম। কেমিক্যালটির নাম ছিল ড্রাগনিক ফিজিক্যাল রিজার্ভ, যা মূলত ড্রাগনের শক্তি শোষণ করে এবং তাদের মেটাবলিজমকে একটা ভারসাম্যহীনতা তৈরি করে। এর উপাদান ছিল নির্দিষ্ট রাসায়নিকগুলি যা শুধুমাত্র ড্রাগনের দেহে প্রবাহিত হলে তার শক্তি কমিয়ে দেয়। এটি অত্যন্ত বিপজ্জনক, এক বিজ্ঞানী বলল। যদি এটি সঠিকভাবে প্রয়োগ না করা হয় তবে জ্যাসপারের মৃত্যু হতে পারে। তবে আমাদের কোনো বিকল্প নেই, ড্রাকোনিস সংকল্পের সঙ্গে বলল। জ্যাসপার আমাদের রাজ্যকে ধ্বংস করছে, আমাদের তাকে থামাতে হবে। যেমনই প্রস্তুতি সম্পন্ন হলো, ড্রাকোনিসের নেতৃত্বে অন্যান্য ড্রাগনরা বিশাল ড্রাগন রূপে পরিণত হলো। তারা বিশাল শিকল প্রস্তুত করল যা বিশেষ কেমিক্যালে প্রলোভিত ছিল। তাদের লক্ষ্য ছিল জ্যাসপারের শক্তিকে অবরুদ্ধ করা। জ্যাসপার তখন পুরো ভেনাসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ চারপাশের ড্রাগনরা তার দিকে তীব্র গতিতে ছুটে আসতে শুরু করল। জ্যাসপারের তীব্র গর্জন শোনা গেল। জ্যাসপার, ড্রাকোনিস ডাক দিল, তুমি আমাদের রাজ্যের জন্য বিপদ ডেকে আনছো। ড্রাগনরা একসঙ্গে জ্যাসপারের দিকে এগিয়ে গেল। তাদের শক্তি এবং সমন্বিত প্রচেষ্টা দিয়ে তারা তাকে আক্রমণ করল। বিশাল শিকলটি জ্যাসপারের শরীরে লেপ্টে গেল। জ্যাসপার গর্জন তুলে শিকলগুলো ভেঙে ফেলতে চেষ্টা করল, কিন্তু কেমিক্যালের প্রভাব তার শক্তি কমিয়ে দিয়েছিল। ধীরে ধীরে সে মানবরূপে পরিণত হলো, কিন্তু শিকলটি তখনও তার শরীরে ছিল। এটি অসম্ভব। জ্যাসপার চিৎকার করে বলল, ড্রাকোনিস, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি ভেনাসের প্রিন্স, আমি গোটা রাজ্যের প্রিন্স। ড্রাকোনিস এবং অন্যান্য ড্রাগনরা শিকলটিকে আরও শক্ত করে ধরল। জ্যাসপার অবিশ্বাস্যভাবে চেষ্টা করে গেল, কিন্তু তার শক্তি আর সেই আগের মতো ছিল না। অ্যাথিরিয়ন, আলবিরা, থারিনিয়াস এবং অ্যাকোয়ারা সমস্ত কিছু দেখছিল। তাদের চোখের কোণে জল চলে আসে। অ্যাথিরিয়নের চোখ দিয়ে রক্ত অশ্রু পড়তে লাগলো। জ্যাসু ভাইয়া, আমরা তোমাকে ভালোবাসি, অ্যাথিরিয়ন বলল। তার গলা ভেঙে আসছিল। আমরা চাই না তুমি এত কষ্ট পাও। থারিনিয়াস মুখ লুকাতে লাগলো, আর অ্যাকোয়ারা শ্বাসরুদ্ধ হয়ে বলল, এভাবে শেষ হবে না, আমাদের একত্রিত হতে হবে, আমরা আপনাকে শান্ত করব। ড্রাকোনিসের চোখেও জল জমে গিয়েছিল। সে বুঝতে পারছিল তার পুত্রের অবস্থা সত্যিই করুণ। আমি তোমার কখনো ক্ষতি করতে চাইনি মাইসান, ড্রাকোনিস বলল। তুমি আমার জন্য আর এই গোটা ভেনাসের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। ড্রাকোনিসের ঘোষণা শোনার পর ভেনাসের রাজ্যে শোকের ছায়া পড়ে গিয়েছিল। সমস্ত ড্রাগন একত্রিত হয়ে মর্মাহত হয়ে শুনতে লাগলো যে তাদের প্রিয় প্রিন্সকে বন্দি করা হবে একটা বিশেষ কাচের বক্সে, যা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি। ড্রাকোনিস জানিয়ে দিলেন, এটি একমাত্র উপায় যাতে আমরা রাজ্যকে রক্ষা করতে পারি আর আমার পুত্রকেও। বক্সটি ছিল প্রায় 2 মিটার উঁচু এবং 1 মিটার চওড়া, স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। এটি একটা অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যা স্বয়ংক্রিয়ভাবে তার অভ্যন্তরীণ পরিবেশকে নিয়ন্ত্রণ করত। বক্সের ভেতরে একটা বিশেষ কেমিক্যাল প্রলোভিত করা হয়েছিল যার নাম ছিল ট্র্যাঙ্কুলিন 9, যা ড্রাগনের মেটাবলিজমকে উল্লেখযোগ্যভাবে ধীর করে দেয় এবং তাদের শক্তি ও ক্ষতিপূরণ ক্ষমতা হ্রাস করে। এই কেমিক্যালটি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল, যাতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছিল ড্রাগনের দেহ থেকে সংগৃহীত প্রোটিন এবং একাধিক রাসায়নিক উপাদান। যখন একটা ড্রাগনের সঙ্গে যোগাযোগ করত তখন এটি দ্রুত তার শক্তি শোষণ করে নিত। বক্সটি তখন তৈরি করা হলো বিশাল এক সিলিন্ডার আকারে, যাতে ভেতরে কোনো আলো প্রবাহিত না হয়।
এটি সম্পূর্ণ অন্ধকার ছিল, যা জ্যাসপারের মনোযোগকে আরও নিবদ্ধ করতে সহায়ক হবে। বক্সের উপরে একটা ডিভাইস লাগানো ছিল, যা জ্যাসপারের শ্বাস প্রশ্বাসের গতিবিধি ও হৃদস্পন্দনকে মনিটর করবে। ড্রাকোনিস জানালো 1 বছর জ্যাসপারকে এখানেই থাকতে হবে। সে যদি তার অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারে তবেই তাকে মুক্ত করা হবে। জ্যাসপারকে যখন শিকল ধরে বক্সের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল তখন সে হতাশ ও বিষণ্ণ হয়ে পড়েছিল। ড্রাগন রূপের শক্তি তার মধ্যে ছিল, কিন্তু সে জানতো এখন তার কিছুই করার নেই। আমাকে এখানে বন্দি করবেন না, সে ভয়ঙ্কর গর্জন করল। কিন্তু ড্রাকোনিসের দৃঢ় মনোভাব তাকে বাধা দেয়। এটি আমাদের সবার নিরাপত্তার জন্য। তুমি যদি সত্যি আমাদের সবার ভালো চাও তবে আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমার নিজের পুত্র বলে আমি তোমাকে ছাড় দেব না। মনে রেখো, আমি এখনই ভেনাসের ড্রাগন কিং, ড্রাকোনিস বলল। বক্সের ভেতরে গিয়ে জ্যাসপার বুঝতে পারল এ যেন এক অন্ধকারের কুঠুরি, যেখানে তার নিজেকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ালো। কেমিক্যালের প্রভাব তাকে ধীরে ধীরে ঘুমের রাজ্যে নিয়ে যাচ্ছিল, কিন্তু মনোযোগের নেশা তাকে পাগল করে দিচ্ছিল। ড্রাকোনিসের ঘোষণা ভেনাসের রাজ্যের সবাইকে একত্রিত করে ফেলেছিল। সবাই তাকে সমর্থন করতে প্রস্তুত ছিল, কিন্তু তারা জানত প্রিন্স বন্দী হলে তাদের নিজেদের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। এখন কেবল সময়ের অপেক্ষা। 5 মাস কেটে গেছে, আর ফিওনার জীবন আবারও নতুন মোড় নিতে যাচ্ছে। ডক্টর লিউঝানের সঙ্গে বিয়ের দিন ঘনিয়ে এসেছে। এঙ্গেজমেন্টের সময় তার বাবা মা আসেনি, কিন্তু বিয়েতে তারা আসবে বলে জানা গেছে। চীনে ডক্টর লিউঝানের আপনজন বলতে তার দাদু ওয়াংলি ছিলেন। তবে তার মৃত্যুর পর লিউঝান যেন একা হয়ে গেছেন। ওয়াংলির মৃত্যুর রহস্য কেউ জানে না, শুধু চেনশিং আর জ্যাসপার সেই রহস্যের গভীর সত্য জানেন। রাত ঘনিয়ে আসছে। পুরো বাড়িতে এক অদ্ভুত নীরবতা, যেন চারপাশের বাতাসে এক অচেনা গন্ধ মিশে আছে। আজ ফিওনার জন্মদিন, তার জীবনের 19তম বছর শুরু হওয়ার দিন। তবে এই দিনটি যেন শুধুই একটা আনুষ্ঠানিকতা। ফিওনার মনে কোনো উচ্ছ্বাস নেই, কোনো প্রত্যাশা নেই। ডাইনিং টেবিলে মিস ঝাং নিজের হাতে চকলেট কেক তৈরি করছেন। প্রতি বছরই তিনি এই কাজটি করেন। ফিওনার মনের দুঃখ মুছে দিতে চাইলেও সফল হন না। মিস্টার চেনশিং ফিওনার পছন্দের গিফটটি তার স্টাডি রুমে লুকিয়ে রেখেছেন। ঠিক রাত 12টায় সেটা উপহার দেওয়ার পরিকল্পনা। ফিওনা নিজের রুমে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। আকাশে এক বিশাল চাঁদ উঁকি দিচ্ছে, আর তার পাশেই সেই উজ্জ্বল সন্ধ্যা তারা। এই তারাটার দিকে তাকালেই তার মনে হয় যেন কেউ তাকে ডেকে বলছে, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো এখনো তোমার আছি। ফিওনা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার হাতে একটা পুরনো ছবি, যেখানে তার বাবা মা তার পাশে দাঁড়িয়ে হাসছে। তার ছোট্টবেলায় এই দিনটি ছিল কতটা আনন্দের। বাবা কেক কেটে তার মুখে তুলে দিত, মা আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিতেন। এখন এসব শুধুই স্মৃতি। এদিকে বিয়ের প্রস্তুতিও চলছে। লিউঝানের পরিবারও আসার পথে। যদিও ফিওনার সঙ্গে লিউঝানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তবুও সেই গভীর ভালোবাসার অভাব যেন ফিওনার মনকে খালি করে রাখে। রাত 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট। মিস ঝাং কেকটি সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে দেন। মিস্টার চেনশিং ফিওনাকে ডেকে আনেন। ফিওনা, জন্মদিনের কেক কাটতে আসো, চেনশিং বলেন। তার কণ্ঠে এক অদ্ভুত উচ্ছ্বাস, যেন তিনি ফিওনার আনন্দ ফিরিয়ে আনার জন্য সব করতে প্রস্তুত। ফিওনা ধীরে ধীরে নেমে আসে, তার মুখে এক ছায়াময় হাসি, যেন সে উপস্থিত থাকে কিন্তু মন অন্য কোথাও। শুভ জন্মদিন ফিওনা, সবাই একসঙ্গে বলে ওঠে। ফিওনা কেক কাটে আর মিস্টার চেনশিং তার হাতে একটা ছোট বাক্স তুলে দেন। এটা তোমার জন্য, তিনি বলেন। ফিওনা বাক্সটি খুলে দেখে একটা অপূর্ব নেকলেস। নেকলেসটির মাঝখানে একটা রত্ন, যা দেখলেই মনে হয় এর মধ্যে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। ফিওনা সেটা গলায় পরার সময় বুঝতেই পারেনি যে এই জন্মদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল ডক্টর লিউঝান। লিউঝান এসে যখন ঘরে ঢুকলো তখন কেক কাটার পরের মুহূর্ত।
তার হাতে একটা ফুলের তোড়া আর একটা সুন্দর প্যাকেটে মোড়ানো গিফট। মৃদু হাসি নিয়ে ফিওনাকে শুভ জন্মদিন জানালো। ফিওনা বিনীতভাবে ধন্যবাদ দিল, কিন্তু তার চেহারায় তেমন উচ্ছ্বাস নেই। লিউঝান চেষ্টা করল পরিবেশটা হালকা করার। কিছুক্ষণ পর মিস্টার চেনসিং আর মিস ঝাং ইশারায় বলল, তোমরা দুজন একটু সময় কাটাও। তারপর ধীরে ধীরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন তারা। ঘরটা হঠাৎই যেন খুব বড় আর নিস্তব্ধ লাগছিল। লিউঝান ফিওনার পাশে চেয়ারে বসে তার হাতটা আলতো করে ধরল। ফিওনা, জানো আমি তোমার জন্য কতটা চিন্তিত থাকি। তোমার হাসিটা দেখার জন্য আমি সব কিছু করতে পারি। বলেই সে মৃদু হাসল। ফিওনা কিছুই বলল না, চুপচাপ তার কথা শুনছিল। লিউঝান আরও কিছুক্ষণ নানা কথাবার্তা বলতে থাকল। তার চোখে এক ধরনের গভীরতা ছিল যা ফিওনাকে একটু অস্বস্তিতে ফেলছিল। হঠাৎই লিউঝান তার হাতটা আরও শক্ত করে ধরে বলল, ফিওনা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যেদিন তোমাকে হসপিটালে প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমাকে পছন্দ করতে শুরু করি। আমার মনে হয় তুমি জানো না, কিন্তু আমি তোমার জন্য কতটা পাগল। এরপর কোনো অপ্রত্যাশিত মুহূর্তে লিউঝান নিজের ঠোঁটজোড়া ফিওনার ঠোঁটে চেপে ধরল। সেই মুহূর্তে ফিওনার সারা শরীর শিউরে উঠল। সে যেন বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে। অবিলম্বে ফিওনার শক্তি দিয়ে লিউঝানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। লিউঝান হঠাৎই ব্যালেন্স হারিয়ে চেয়ার থেকে মেঝেতে পড়ে গেল। ফিওনার চোখে আগুনের মতো রাগ আর শরীর থরথর করে কাঁপছিল। আপনি কি মনে করেন এভাবে আমার অনুমতি ছাড়া আমাকে চুমু দেওয়ার সাহস কি করে হয় আপনার? ফিওনা রাগে গর্জে উঠল। লিউঝান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর বলল, আমি ভাবিনি তুমি এভাবে প্রতিক্রিয়া দেখাবে। আমি সত্যিই তোমাকে ভালোবাসি ফিওনা। আমি শুধু আপনার এই ভালোবাসার নামে আমার অস্বস্তি বোধ হবে এমন কিছু করার অধিকার আপনার নেই। আমি আপনাকে সম্মান করতাম, কিন্তু পর মুহূর্তে ফিওনার মাথায় একটা ঝটকা লাগে। সে ধীরে ধীরে বুঝতে পারে লিউঝান তার বাগদত্তা। তার উপর কিছু অধিকার তো থাকেই। সে অবাক হয়ে নিজের হাতে তাকায়। কি করে এমন আচরণ করলো সে? লিউঝানের চোখে তখন এক ধরনের আহত বিস্ময়। ফিওনা দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে বলল, সরি মিস্টার লিউঝান, আমি আসলে বুঝতে পারিনি আমি কি করেছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। লিউঝান কিছুই বলল না, শুধু একদৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে রইল। ফিওনা এবার নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, আমি সত্যিই দুঃখিত। আপনি যা করেছেন তা আপনার অধিকার, কিন্তু আমি এখন এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন। আমি আস্তে আস্তে সব মেনে নেব। লিউঝান গভীর শ্বাস নিল, যেন তার ভেতরের হতাশাকে চাপা দিচ্ছে। সে মৃদু হেসে বলল, ফিওনা, আমি বুঝি তোমার সময় লাগবে আর সেটা আমি দিতে প্রস্তুত। তুমি যখনই প্রস্তুত হবে আমি তোমার কাছে আসব। ফিওনা এক মুহূর্ত চুপ করে থাকলো। তার মনে হলো লিউঝান সত্যিই তাকে বোঝার চেষ্টা করছে। সে মৃদু মাথা নাড়ল আর নিজের জায়গায় ফিরে বসল, কিন্তু তার মনটা তখনও অস্থির ছিল। লিউঝান আর কিছু না বলে কেকের দিকে তাকিয়ে বলল, চলো ইয়াম্মি, কেকটা একটু কেটে খাই। আজ তোমার জন্মদিন, এই দিনটা আমাদের আনন্দে কাটানো উচিত। ফিওনা কিছু না বলে কেক কাটার জন্য ছুরি তুলে নিল, তবে তার মনে একটা অদ্ভুত চাপ কাজ করছিল। লিউঝানকে সরানোর মুহূর্তটা যেন তার মনে আটকে আছে। রাত গভীর। ফিওনা বিছানায় শুয়ে আছে। জানালার বাইরে চাঁদের আলো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধ। ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার স্বপ্নের মধ্যে অদ্ভুত একটা দৃশ্য ভেসে উঠল। এক আবছা রহস্যময় ব্যক্তির কণ্ঠ ভেসে আসছে। গভীর হিমশীতল সেই কণ্ঠ যেন তার আত্মার ভেতর প্রবেশ করেছে। তোমাকে চুমু দেওয়ার সাহস সে কোথায় পেল? সে জানে না তুমি আমার। ওকে আমি শেষ করে ফেলব। ফিওনার সামনে হঠাৎই সেই আবছা ব্যক্তির অব্যয় স্পষ্ট হতে শুরু করল। তার চোখে যেন আগুনের শিখা জ্বলছে। সে মুহূর্তেই লিউঝানের দিকে এগিয়ে গেল।
লিউঝান ফিওনার দিকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই রহস্যময় ব্যক্তি কোনো সুযোগই দিল না। এক ঝলক বিদ্যুৎ যেন আকাশ ফুঁড়ে পড়ল, আর লিউঝান মাটিতে লুটিয়ে পড়ল, তার শরীর নিথর। ফিওনা চিৎকার করে উঠল, না, এটা কি হলো? থামো, প্লিজ থামো। চিৎকার করতে করতে তার ঘুম ভেঙে গেল। ফিওনা বিছানায় উঠে বসল, ঘামছে, তার বুক ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরের চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই, চারদিক শান্ত, শুধু তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সে নিজের মাথা দুই হাতে ধরে বিছানার পাশে বসে থাকল। স্বপ্ন এতটাই বাস্তব মনে হচ্ছিল যেন সে সবকিছু নিজের চোখে দেখেছে। কণ্ঠটা, সেই চিৎকার, লিউঝানের নিথর দেহ, সব যেন এক দুঃস্বপ্ন নয়, কোনো এক বাস্তবতা। ফিওনার চোখে পানি চলে এলো। সে নিজের মনে বলল, এটা কেন দেখলাম আমি? কার কণ্ঠ ছিল সেটা? আর লিউঝান, ও কি ঠিক আছে? তখনই ঘরের জানালার পর্দা একটু নড়ল। বাতাসের মতো হালকা কিছু যেন কক্ষের ভেতর দিয়ে চলে গেল। ফিওনার মনে হলো কেউ যেন তাকে দেখছে, কিন্তু কক্ষে কেউ নেই। এই রাতটার ফিওনার জন্য স্বাভাবিক রইল না। সে জানত কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে, কিন্তু কি সেটা এখনও অজানা। পরের দিন সকালে ফিওনা নিজের বিছানায় শুয়েছিল। শরীর কেমন যেন গরম লাগছিল, কিন্তু অদ্ভুতভাবে সে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করছিল না। তাপমাত্রা যেন ভেতর থেকে আসছিল, শরীরের প্রতিটা কোষ যেন উত্তাপ ছড়াচ্ছে। সে কপালে হাত রাখল, তীব্র গরম। ফিওনা আর দেরি না করে মিস্টার চেনসিংকে খবর দিল। চেনসিং তড়িঘড়ি করে ফিওনার কপালে থার্মোমিটার রাখলেন। থার্মোমিটার দেখে তিনি হতভম্ব। 104 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু ফিওনার মুখ দেখে বোঝার উপায় নেই যে সে এত জ্বরে ভুগছে। ফিওনা, তুমি ঠিক আছো তো? কোনো অস্বস্তি লাগছে না? মিস্টার চেনসিং উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন। না গ্র্যান্ডপা, আমার তো দুর্বল লাগছে না, বরং আমি একদম স্বাভাবিক বোধ করছি, ফিওনা শান্ত কণ্ঠে বলল। এত তাপমাত্রা থাকা সত্ত্বেও ফিওনা কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে সেটা চেনসিংয়ের কাছে সম্পূর্ণ রহস্য। তিনি আর সময় নষ্ট না করে ডক্টর লিউঝানকে ফোন দিলেন। লিউঝান অল্প সময়ের মধ্যেই ফিওনার বাসায় উপস্থিত হলো। সে পেশাদারভাবে ফিওনার পুরো চেক আপ করল। তাপমাত্রা, পালস, রক্তচাপ সবই পরীক্ষা করল। তার মুখ ক্রমশই উদ্বিগ্ন হয়ে উঠছিল। অদ্ভুত, লিউঝান চেনসিংয়ের দিকে তাকিয়ে বলল। তাপমাত্রা এত বেশি, কিন্তু ফিওনার শরীরে কোনো জ্বর নেই, তার পালস একেবারে স্বাভাবিক, এমনকি সে সম্পূর্ণ সুস্থ। এটা তো কোনো সাধারণ বিষয় নয়। চেনসিং চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এটা কি হতে পারে লিউঝান? তার শরীর এত গরম কিন্তু কোনো রোগের লক্ষণ নেই, এটা তো অসম্ভব। লিউঝান কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এটা আমার সাধারণ চিকিৎসা জ্ঞানের বাইরে, তবে এমন কিছু হতে পারে যা আমরা বুঝতে পারছি না। হয়তো তার শরীরের ভেতর কিছু পরিবর্তন হচ্ছে। আমি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরই কিছু বলতে পারবো। ফিওনা লিউঝানের কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে গেল। তার নিজের শরীরের উপরও এখন আর তার আস্থা নেই। অদ্ভুত সেই স্বপ্ন আর শরীরের এই পরিবর্তন যেন কোনো ভিন্ন রহস্যের ইঙ্গিত দিচ্ছে। চেনসিং ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ফিওনা, আমরা তোমার পাশে আছি, চিন্তা করো না। কিন্তু হ্যাঁ, তোমার শরীর নিয়ে কোনো অদ্ভুত কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে আমাদের জানাবে, ঠিক আছে? ফিওনা নীরবে মাথা নাড়ল, কিন্তু তার ভেতর একটা অদ্ভুত অস্বস্তি জন্ম নিচ্ছিল। তার মনে হলো এই অস্বাভাবিক উত্তাপের পেছনে এমন কিছু লুকিয়ে আছে যা এখনও তার সামনে আসেনি। ফিওনা ভার্সিটির ক্লাস শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত ছিল। সে শাওয়ার নেওয়ার জন্য গোসলখানায় ঢুকে দরজা বন্ধ করল। জামা কাপড় খুলতে গিয়ে তার চোখ হঠাৎ নিজের গলার দিকে পড়ল। গলার ত্বকে বাদামি রঙের একটা আঁশের মতো দাগ। প্রথমে ভেবেছিল এটা ময়লা বা হয়তো ধুলো জমে আছে, কিন্তু যখন হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করল তখন বুঝতে পারল দাগ মুছছে না। ভয় পেয়ে সে নিজের হাত আর বুকের দিকে তাকালো। এইরকম দাগ হাতের উপরের অংশ আর বুকেও আছে।
তার দম বন্ধ হয়ে এলো আর মনে হলো তার ত্বক যেন সাপের মতো আঁশ ধরে আছে। ফিওনা ভয়ে আয়নার দিকে তাকিয়ে আরেকবার নিজের শরীর পরীক্ষা করতে লাগলো। হঠাৎ করেই তার চোখ ঘাড়ের পেছনে পড়ল। সেখানে চুলের নিচে গাঢ় কালো রঙের লম্বা একটা ট্যাটুর মতো কিছু দেখা গেল। সেটা স্পষ্টতই ড্রাগনের মতো আকৃতির। এটা দেখে তার গলা দিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো, গ্রান্ডপা, মিস ঝাং, তাড়াতাড়ি আসুন। চিৎকার শুনে চেনসিং আর মিস ঝাং দ্রুত গোসলখানার দরজার কাছে এসে দাঁড়ালেন। চেনসিং দরজার বাইরে দাঁড়িয়ে ফিওনাকে জিজ্ঞেস করলেন, ফিওনা, কি হয়েছে? তোমার কিছু হয়েছে নাকি? ফিওনা কাঁপা কণ্ঠে উত্তর দিল, গ্রান্ডপা, মিস ঝাংকে ভেতরে আসতে বলো। আমার আমার শরীরে কিছু অদ্ভুত হচ্ছে, আমি ভয় পাচ্ছি। চেনসিং মিস ঝাংকে ইশারা করলেন ভেতরে ঢোকার জন্য। মিস ঝাং দরজা খুলে ভেতরে ঢুকলেন। ফিওনার চোখে আতঙ্ক আর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মিস ঝাং তার হাত ধরলেন। ফিওনা, আমাকে দেখাও, কি হয়েছে? ফিওনা তার গলা, বুক আর হাতের দাগ দেখালো। মিস ঝাং প্রথমে কিছু বুঝে উঠতে পারছিলেন না। তিনি কাছে গিয়ে ফিওনার ঘাড়ের দিকে তাকালেন। হঠাৎই তার চোখ পড়ল সেই ড্রাগন আকৃতির ট্যাটুতে। এটা এটা কিভাবে সম্ভব? মিস ঝাং চিৎকার করে উঠলেন। তার হাত কাঁপতে লাগলো। কি হলো মিস ঝাং? ফিওনার কি হয়েছে? চেনসিং বাইরে থেকে চিৎকার করে জানতে চাইলেন। মিস ঝাং দরজা খুলে বললেন, চেনসিং, আপনি এখানে আসুন। ফিওনার শরীরে যা হচ্ছে তা স্বাভাবিক নয়। তার ঘাড়ে একটা ড্রাগনের মতো ট্যাটু দেখা যাচ্ছে, যা তার চামড়ার অংশের মতো। চেনসিং দরজার সামনে থেমে গেলেন। তার মুখের রং সাদা হয়ে গেল। তিনি জানতেন ফিওনার এই পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। মিস্টার চেনসিং বিকেলে ফিওনাকে তার ল্যাবে ডাকলেন। চীনের বেইজিং শহরের ব্যস্ত রাস্তার পাশে বাড়ির বাগানে লুকিয়ে থাকা এক গোপন ল্যাব, যা কিছুদিন আগেই জ্যাসপার ধ্বংস করে দিয়েছিল। চেনসিং পুনরায় তার ল্যাব সজ্জিত করেছেন। সেখানে অগণিত যন্ত্রের টিকটিক শব্দ আর স্টিলের দেয়ালের ঠান্ডা প্রতিচ্ছবিতে ডুবেছিল পরিবেশ। মিস্টার চেনসিং নিজের ডেস্কে বসে আছেন। তার সামনে রাখা একটা ছোট্ট বাক্স। ফিওনা তার সামনে বসে আছে, ক্লান্ত, বিভ্রান্ত। তার চোখে দেখা যাচ্ছে ভেতরে ভেতরে ফেটে পড়া প্রশ্নের ঝড়। চেনসিং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ফিওনা চেয়ারে বসে অস্থিরভাবে হাত মুঠো করেছিল। তার চোখে হতাশা, আর চেনসিং তাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। কিছু সময় নীরব থেকে তিনি ধীরে ধীরে বললেন, ফিওনা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো তোমার জানার সময় হয়ে এসেছে। আমি জানি এগুলো শোনার পর তোমার মনের অবস্থার কি পরিবর্তন হবে, কিন্তু এখন আর লুকিয়ে রাখা সম্ভব নয়। ফিওনা তার দিকে অবিশ্বাস আর প্রশ্নের চোখে তাকিয়ে বলল, কি সত্য গ্রান্ডপা? এতদিন ধরে তুমি কি লুকিয়ে রেখেছিলে? প্লিজ আমাকে বলো। চেনসিং একটু থেমে বললেন, ফিওনা, তুমি যখন ছোট ছিলে তখন থেকেই তোমার জীবনের অনেক কিছু ভিন্ন ছিল। প্রথমত, তোমার বাবা মা, যাদের তুমি তোমার আপন বাবা মা মনে করতে, সেই গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তারা আসলে তোমার জন্মগত বাবা মা ছিলেন না। 18 বছর আগে এক প্রচণ্ড ঝড়ের রাতে তোমাকে তারা চার্চের সামনে পায়। তুমি তখন একেবারে নবজাতক, একটা কম্বল মোড়ানো অবস্থায়। তোমার আসল বাবা মা কারা তা আমরা কখনোই জানতে পারিনি। ফিওনার মুখ বিস্ময়ে ফ্যাকাশে হয়ে গেল। কি কি বলছো তুমি? তারা আমার আসল বাবা মা ছিল না? তাহলে আমি কে? আমার আসল বাবা মা কোথায়? চেনসিং আবার বলতে শুরু করলেন, আমি জানি না ফিওনা, তবে তোমার জন্মের সাথেই হয়তো ড্রাগনদের কোনো সূত্র আছে। বছরখানেক প্রায় তার আগে তোমার জীবনে একটা ঘটনা ঘটে। তুমি হয়তো জ্যাসপারের কথা মনে করতে পারবে না, কারণ তোমার সেই স্মৃতিগুলো লকেটে ক্যাপচার করে রাখা হয়েছে। জ্যাসপার, যাকে তুমি ভালোবেসেছিলে, সেই ড্রাগন প্রিন্স, সে তোমাকে কিডন্যাপ করেছিল কারণ আমি তার ভাই অ্যাথিরিয়নকে বন্দি করেছিলাম। জ্যাসপার তখন তার ভাইকে উদ্ধার করতে তোমাকে নিয়ে গিয়েছিল। ফিওনা হতবম্ব হয়ে বলল, কিডন্যাপ? আমাকে? জ্যাসপার? ড্রাগন প্রিন্স? ভালোবাসা?
কিন্তু তুমি অ্যাথিরিয়নকে কেন বন্দি করেছিলে? চেনসিং বললেন, কারণ আমি ড্রাগনদের ক্ষমতা নিয়ে গবেষণা করছিলাম। অ্যাথিরিয়ন ছিল সেই গবেষণার একটা অংশ। তবে সেই সময় জ্যাসপার তোমাকে মাউন্টেন গ্লাস হাউসে নিয়ে যায়। আমি ভেবেছিলাম সে তোমার ক্ষতি করবে, কিন্তু ধীরে ধীরে তোমরা দুজন একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছিলে। সেই ভালোবাসাই তোমাদের ভাগ্য বদলে দেয়। ফিওনার শ্বাস ভারী হয়ে গেল। আমি আমি কিছুই মনে করতে পারছি না গ্রান্ডপা। তুমি বলছো আমি একজন ড্রাগন প্রিন্সকে ভালোবেসেছিলাম। এটা কিভাবে সম্ভব? চেনসিং মাথা নিচু করে বললেন, তোমার মনে হয়তো কিছুই নেই, কারণ সেসব মুছে ফেলেছে। আমি তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমার শরীরে ড্রাগনের চিহ্নগুলো দেখা দিচ্ছে। আমি ভয় পাচ্ছি তুমি ধীরে ধীরে ড্রাগনে রূপান্তরিত হচ্ছ, আর এটাই তোমার আসল পরিচয়। ফিওনার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। আমার জীবন পুরোটাই মিথ্যা ছিল। আমি জানতাম না আমি আসলে কে। এখন আমি কি করব গ্রান্ডপা? আমি তো এসবের জন্য প্রস্তুত নই। চেনসিং তার হাত ধরে শান্তভাবে বললেন, তোমাকে নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করতে হবে ফিওনা। আর জ্যাসপার, সে তোমার জীবনের একটা বড় অংশ। আমি জানি তুমি একদিন সব সত্য মনে করতে পারবে, তবে তার আগে তোমাকে শক্ত থাকতে হবে, কারণ আরও বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। ফিওনা ভেঙে পড়লেও মনে একটা শক্তি অনুভব করল। তার জীবনের রহস্যের পর্দা উঠতে শুরু করেছে, কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে তার মন দুশ্চিন্তায় ভরে গেল। মিস্টার চেনসিং ফিওনার কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে চোখের জল আটকে রাখতে পারলেন না। তার কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, ফিওনা, আমি জানি এটা তোমার জন্য কতটা কষ্টের, কিন্তু সত্যিটা এড়ানো সম্ভব নয়। তুমি যদি সম্পূর্ণ ড্রাগনে রূপান্তরিত হও, তাহলে তোমার পৃথিবীতে থাকা আর সম্ভব হবে না। ড্রাগনের শক্তি আর পরিবেশ মানুষের জগতের জন্য বিপজ্জনক। ভেনাসই তোমার জন্য নিরাপদ। আর তিনি থেমে গিয়ে চোখ মুছলেন। আর হয়তো আমি তোমার কাছে থাকতে পারবো না। এই পৃথিবী ছেড়ে যেতে হবে তোমাকে। এটা আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। ফিওনা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কান্নায় সমস্ত ঘর ভারী হয়ে উঠল। না গ্রান্ডপা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি পৃথিবী ছেড়ে যাব না। আমি ভেনাসে যেতে চাই না। তুমি আমার সব কিছু। আমি তোমাকে ছেড়ে কিভাবে বাঁচব? চেনসিং তার হাত ফিওনার কাঁধে রাখলেন। ফিওনা, আমার ছোট্ট নাতনিটা, আমি চাই না তোমার জীবনে এমন কিছু ঘটুক যা তোমার সুখ কেড়ে নেয়। কিন্তু তুমি যদি সত্যি ড্রাগনে রূপান্তরিত হও, তাহলে তোমার নিয়তি পাল্টানো সম্ভব নয়। তুমি এমন এক জগতে যাই পৃথিবীর চাইতে আলাদা। আমি শুধু চাই তুমি নিজেকে ভালোবাসতে শেখো, নিজের সত্যকে গ্রহণ করো। ফিওনা মাথা নাড়তে লাগলো। আমি জানি না আমি কে। আমি জানি না আমার সত্যটা কি, কিন্তু আমি জানি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার আসল বাবা মাকে চিনি না। যাদের বাবা মা হিসেবে জেনেছি তারা মারা গেছেন। এবার তোমাকে ছেড়ে যেতে হলে আমি একা হয়ে যাব গ্রান্ডপা। কিছু একটা উপায় নিশ্চয়ই আছে। প্লিজ আমাকে পৃথিবীতে থাকার কোনো পথ দেখাও। চেনসিং নিঃশ্বাস ফেলে বললেন, আমি চেষ্টা করব ফিওনা। আমি আমার সমস্ত জ্ঞান, সমস্ত গবেষণা কাজে লাগাবো। কিন্তু মনে রেখো, এই যাত্রাটা সহজ হবে না। তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। নিজের ভেতরের শক্তি আর ভালোবাসার উপর ভরসা রাখো, কারণ তোমার জন্য একদিন কেউ আসবে যে তোমাকে সাহায্য করবে। সে হয়তো জ্যাসপার হতে পারে, কিংবা অন্য কেউ। ফিওনার চোখে জল ঝরতে ঝরতে ম্লান হাসি ফুটল। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি তোমার কথা শুনবো। আমি লড়ব। আমি এই পৃথিবী ছেড়ে যেতে চাই না গ্রান্ডপা। চেনসিং মাথা নাড়লেন। আমি তোমার পাশে আছি ফিওনা। ল্যাবটা নীরব হয়ে গেল। তবে সেই নীরবতায় এক নতুন আশা মিশেছিল, এক নতুন পথের সূচনা। রাতের আকাশে তারাগুলো যেন ম্লান হয়ে গিয়েছিল। ফিওনার শরীর প্রচণ্ডভাবে কাঁপছিল। তার মনে হচ্ছিল শরীরের ভেতরে যেন কোনো দানব আটকে আছে।
বেরিয়ে আসার জন্য ছটফট করছে। বাড়ির মধ্যে থেকে টিকে থাকা অসম্ভব মনে হলো তার। সে দ্রুত জানালা খুলে বাইরে লাফিয়ে পড়ল। রাস্তায় এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। হঠাৎ করেই তীব্র ব্যথা অনুভব হলো। ফিওনা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার চিৎকার যেন পুরো রাস্তাকে প্রকম্পিত করে তুলল। মুহূর্তেই তার হাত পা পিঠ থেকে শক্তি বেরিয়ে আসতে শুরু করলো। তার ত্বক বাদামি রঙের আঁশে ঢেকে গেল। ফিওনার শরীর থেকে যেন এক বিশাল ড্রাগনের রূপ বেরিয়ে এলো। চোখ দুটো আগুনের মতো লাল, বিশাল পাখা আর শক্তিশালী লেজ। ফিওনা তখন আর মানুষ নেই, সে এখন ড্রাগন। বাধ্য হয়ে সে পাখা মেলে আকাশে উড়ে গেল। চীনের পাহাড়ের এক নির্জন জায়গায় এসে সে নেমে পড়ল। ফিওনা বুঝতে পারছিল এই শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে। বিশাল গর্জনে পাহাড় কেঁপে উঠল, পাথর গড়িয়ে পড়তে লাগলো। চারপাশে পাখিরা ভয়ে উড়ে পালিয়ে গেল। ফিওনা সেই পাহাড়ে দাঁড়িয়ে একের পর এক গর্জন করে যাচ্ছিল। তার ভেতরে জমে থাকা অজানা কর্ধ যন্ত্রণা আর শক্তির বিস্ফোরণ হচ্ছিল যেন। তার ড্রাগনের রূপে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা ছিল শ্বাসরুদ্ধকর। পাহাড়ের চূড়ায় এক বিশাল বাদামি ড্রাগন। রাতের আকাশে তার শরীর থেকে ঝলমলে আভা ছড়াচ্ছে, কিন্তু তার চোখে ছিল এক ধরনের শূন্যতা। ফিওনা জানত না কিভাবে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। পুনরায় মানব রূপে আসতেই ফিওনা কাঁদতে লাগলো। ভোরবেলা ফিওনা বাড়িতে ফিরে ঘুমিয়ে যায়। ভোরের আলো ফিওনার মুখে পড়তেই সে ঘুম থেকে ওঠে। তার চোখে গতরাতের ঘটনার ধাক্কা স্পষ্ট। ফিওনা জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ থাকল। এটা আমি কি হয়ে যাচ্ছি, নিজেকেই প্রশ্ন করল সে। আলতো করে চোখ মুছে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে হবে, কিন্তু আয়নায় নিজেকে দেখে ফিওনার পা থমকে গেল। তার ত্বক যেন আগের চেয়েও বেশি উজ্জ্বল, একেবারে তুষারের মতো সাদা। হালকা বাদামি চোখ দুটো এখন হ্যাজেলের গভীরতায় মিশে গেছে। ঠোঁট আরও বেশি গোলাপি আর চুল একদম গাঢ় বাদামি। কোমর পর্যন্ত ঘন চুল যেন আগের থেকে আরও মোহনীয় হয়ে উঠেছে। হঠাৎ করেই তার হাত থেকে চিরুনি পড়ে গেল। ফিওনা চমকে উঠল। সে কিছু বুঝে উঠতে পারছে না। তার শরীরের এই পরিবর্তনগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি কি স্বাভাবিক থাকছি না? তার কণ্ঠে এক ধরনের ভয় আর উদ্বেগ। সে দ্রুত নিজের ড্রেস ঠিক করে ভার্সিটির জন্য প্রস্তুত হতে থাকে। কিন্তু আয়নার প্রতিফলনে সে এক নতুন ফিওনাকে দেখছে। একটা অচেনা মানুষ যে নিজের সম্পর্কে কিছুই জানে না। সকালটি ছিল অদ্ভুত এবং নীরব। মিস্টার চেনসিং ডাইনিং টেবিলে বসে চা পান করছিলেন, আর মিস ঝাং কিচেনে নাস্তার ব্যবস্থা করছিলেন। সিঁড়ি বেয়ে নেমে এলো ফিওনা। চেনসিংয়ের চোখ মুহূর্তেই ফিওনার দিকে আটকে গেল। ফিওনার চেহারার পরিবর্তন এতটাই স্পষ্ট যে মিস ঝাং হাতের কাজ থামিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ফিওনা, তুমি কি ঠিক আছো? মিস্টার চেনসিং জিজ্ঞেস করলেন, কণ্ঠে উদ্বেগ। ফিওনা কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে এসে চেনসিংয়ের পাশে বসল। তার মুখে এক ধরনের ক্লান্তি আর চোখে বিষণ্ণতার ছাপ। মিস ঝাং কিছু বলতে চাইলেন, কিন্তু ফিওনার অদ্ভুত চেহারা দেখে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। চেনসিং বুঝতে পারলেন যে কিছু একটা ঘটেছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পেলেন না। সেদিন ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছেই হলো না ফিওনার। সে পুরো দিন নিজের ঘরে কাটালো, এক অজানা আতঙ্ক আর পরিবর্তনের ধাঁধায় আটকে। রাত গভীর হলে ফিওনা আবার সেই অস্থিরতা অনুভব করল। বুক ধড়ফড় করছে, শরীরে যেন অদ্ভুত এক শক্তি জমা হচ্ছে। তার মনে হলো আর রুমে থাকা সম্ভব নয়। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ফিওনা। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরে আগুনের মতো কিছু একটা ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর বদলে গেল। সে আর মানুষ নেই, বিশাল বাদামি ড্রাগন রূপে ফিওনা আকাশে উড়ে গেল। তার ডানা দুটো রাতের আকাশে ছায়ার মতো বিস্তৃত। ড্রাগনের রূপে ফিওনা কোনোভাবেই নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। তার ভেতরে জমে থাকা শক্তি বেরিয়ে আসতে চাইছিল। সে এক পাহাড়ের উপর গিয়ে গর্জন করল,
আর তার গর্জন পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হলো। তবে বিপত্তি ঘটে গেল যখন এক পথচারী সেই গর্জন শুনে উপরে তাকালো। সে ফিওনাকে দেখে ফেলল। ফিওনার চোখ তখন আগুনের মতো জ্বলছে, আর তার ভেতরে ড্রাগন শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিস্ফোরণের মতো এক আগুনের গোলা ছুড়ে দেয় ফিওনা। সেই লোকটি পালানোর সুযোগ পায়নি। মুহূর্তের মধ্যেই সে অগ্নিভস্মে পরিণত হয়। ফিওনা তখনও নিজের মধ্যে নেই। তার ড্রাগনের শরীর হাওয়ায় ধীরে ধীরে শান্ত হতে থাকে। পুনরায় মানব রূপে ফিরে আসার পর ফিওনা সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। সে কি করল? তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি কিভাবে একজন নিরীহ মানুষকে হত্যা করলাম? তার গলার স্বর কাঁপছিল। সকাল হওয়ার আগেই সে বাড়ি ফিরল। ভোরের আলো ফোটার আগেই সে নিজের ঘরে ঢুকে পড়ল, কিন্তু তার মন কিছুতেই শান্ত হলো না। সে জানত তার শক্তি আর তার ভেতরের ড্রাগনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও বড় বিপদ ঘটবে। সকালটা শুরু হয়েছিল এক বিষণ্ণ নীরবতায়। ফিওনা নিজের ভেতরের যন্ত্রণা নিয়ে ল্যাবের দিকে হাঁটছিল। মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপ যেন তাকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ল্যাবে পৌঁছেই সে তার গ্রান্ডপার সামনে দাঁড়ালো। মিস্টার চেনসিং তখন তার ডেস্কে বসে গবেষণায় ডুবেছিলেন। কিন্তু ফিওনার মুখের দিকে তাকাতেই তার কাজ থেমে গেল। গ্রান্ডপা, ফিওনার গলা কাঁপছিল। আমি সম্পূর্ণরূপে ড্রাগনে রূপান্তরিত হয়েছি, আর আমি একজন নিরীহ মানুষকে হত্যা করেছি। আমি এটা কিভাবে করলাম গ্রান্ডপা? তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল। মিস্টার চেনসিং উঠে এসে তার কাঁধে হাত রাখলেন। ফিওনা, তোমার শক্তি এখনও তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি জানো না কিভাবে তা ব্যবহার করতে হয়। এটা কোনো দোষের নয়। তবে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তোমাকে ভেনাসে ফিরে যেতে হবে। ফিওনা স্তব্ধ হয়ে গেল। ভেনাসে? হ্যাঁ। চেনসিং গভীর শ্বাস নিয়ে বললেন, ওখানেই তুমি শিখতে পারবে কিভাবে তোমার ড্রাগন শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা তোমার জন্য ভালো আর সবার জন্য। ফিওনা বুঝতে পারছিল তার গ্রান্ডপার কথাই ঠিক, কিন্তু ভেতরে এক ভয় কাজ করছিল। ভেনাসের সেই অজানা জগৎ, সেই রহস্যময় পরিবেশ, সে কিভাবে সেখানে যাবে? কিন্তু গ্রান্ডপা, তুমি তুমি একা থাকবে? চেনসিং মৃদু হাসলেন, যদিও তার চোখের কোণে অশ্রুর আভা ছিল। তোমার ভালো থাকার জন্য আমি সব করতে পারি। তুমি যদি এখানে থাকো আর বারবার এই বিপর্যয় ঘটে, তবে সেটা তোমার জন্য কষ্টকর হবে ফিওনা। আর আমি সব দিক সামলে নেব। ফিওনা নিজেকে ধরে রাখতে পারল না। সে চেনসিংয়ের বুকের দিকে ঝুঁকে কেঁদে উঠল। আমি যেতে চাই না, কিন্তু আমি জানি আমাকে যেতে হবে। চেনসিং তার আদরের নাতনিকে জড়িয়ে ধরে অশ্রু ফেলে দিলেন। 10 বছর ধরে তিনি তাকে লালন পালন করেছেন। সে ছোট্ট মেয়েটি যে একদিন তার হাত ধরে স্কুলে গিয়েছিল, আজ সেই নাতনিকে তিনি দূরে পাঠাতে বাধ্য হচ্ছেন। তোমাকে শক্ত হতে হবে ফিওনা। এটা আমাদের দুজনের জন্যই কঠিন, কিন্তু তোমার নিজের জন্য এটা সবচেয়ে জরুরি। দুজনেই দীর্ঘক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বিকেলের দিকে ফিওনা তার কিছু দরকারি জিনিস গোছাতে শুরু করলো। মিস ঝাং কেঁদে ফেললেন যখন শুনলেন ফিওনার ভেনাসে যাওয়ার কথা। তুমি নিজেকে সামলাও মিস ঝাং, চেনসিং বললেন। ফিওনা ঠিক থাকবে, ওর নতুন জীবনের দরজা খুলে গেছে। সন্ধ্যায় চেনসিং তার ল্যাবের গোপন প্রযুক্তি ব্যবহার করে ভেনাসে যাওয়ার পথের ম্যাপ তৈরি করলেন। আর একটা প্রযুক্তি ব্যবহার করে পথের নির্দেশনা তৈরি করলেন। রাতের আকাশে একটা উজ্জ্বল আলো দেখা দিল। যাও ফিওনা, তিনি বললেন। এই আলো তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। ফিওনা একবার পেছনে ফিরে তাকালো। তার গ্রান্ডপা মিস ঝাং, তারই পৃথিবী। আমি আবার ফিরে আসবো গ্রান্ডপা, সে বলল। তার কণ্ঠে ছিল এক অদম্য দৃঢ়তা। চেনসিং মৃদু হাসলেন। আমি জানি। তোমার জন্য আমরা অপেক্ষা করব ফিওনা। ফিওনা সে আলোর পথে উড়াল দিল। তার গলা ভারী হলেও মন থেকে এক শক্তি জেগে উঠছিল। এই বিদায় ছিল তার যাত্রার শুরু।
ফিওনা চলে যাওয়ার পর বাড়ির পরিবেশটা যেন আরো ভারী হয়ে গেল। এক অদ্ভুত নীরবতা চারদিকে ছড়িয়ে পড়েছিল, যেন সময়টা থমকে গেছে। মিস ঝাং চুপচাপ বসে আছেন। চেনসিং তার ল্যাবের দিকে চলে গেছেন, যেখানে তিনি ফিওনার স্মৃতির প্রতিটা মুহূর্ত ধরে রেখেছেন। কিন্তু অন্যদিকে বাড়ির এক কোণে লিউঝান নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। তার মাথায় যেন বজ্রপাত ঘটে গেছে। ফিওনার ড্রাগন হয়ে যাওয়া আর ভেনাসে ফিরে যাওয়া এই সব কিছু একসঙ্গে শুনে লিউঝানের হৃদয়টা যেন টুকরো টুকরো হয়ে গেছে। সে নিজের বিছানায় ধপ করে বসে পড়ল। চোখের পাতা ভারী, কিন্তু চোখের জল আটকাতে পারল না। তার হাত দিয়ে মুখ ঢেকে সে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিভাবে এটা সম্ভব? কিভাবে ফিওনা? ও তো আমার ফিওনা, মানুষ হোক আর ড্রাগন। আমি তো ওকে ভালোবাসি। সে নিজের মনকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু ভালোবাসার যন্ত্রণা তাকে ঘিরে ধরছিল। বিয়ের স্বপ্নগুলো যেন এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। লিউঝান মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ফিওনা। আমি জানি তুমি ড্রাগন, কিন্তু তাতে কি যায় আসে? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার শক্তি, তোমার রূপ, এসব কিছুই আমার কাছে কোনো বিষয় নয়। তুমি যেই হও না কেন, আমি শুধু তোমাকেই চাই। তার কণ্ঠ ক্রমেই আরও দৃঢ় হয়ে উঠল। সে নিজের চোখ মুছে নিল এবং চুপচাপ দাঁড়িয়ে গেল। যদি ফিওনা আবার ফিরে আসে, লিউঝানের চোখে এক ধরনের অদ্ভুত জ্বলন্ত প্রতিজ্ঞা ফুটে উঠল। যদি সে পৃথিবীতে আবার আসে, আমি তাকে বিয়ে করব। ও মানুষ হোক আর ড্রাগন, তাতে আমার কিছুই যায় আসে না। আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে হারাতে পারবো না। তার চোখে এখন আর জল নেই, কিন্তু হৃদয়ের গভীর দহন তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। সে জানে ভালোবাসা শুধু তার একার নয়। এই ভালোবাসার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, যা কোনো প্রকার বাধাকে মানবে না। লিউঝান এবার ফিওনার জন্য অপেক্ষার প্রতিজ্ঞা করল। সে জানে হয়তো এই অপেক্ষা সহজ হবে না, কিন্তু ফিওনা তার জীবনের কেন্দ্রে ছিল এবং সব সময় থাকবে। ভেনাসের গাঢ় গোলাপি আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, তবে অদ্ভুত মিষ্টি এক গন্ধে ভরা, যেন এক স্বপ্নের জগতে এসে পৌঁছেছে। তার পা ধীরে ধীরে ভেনাসের মসৃণ নরম মাটিতে স্থির হলো। সেই মুহূর্তেই তার মাথাটা ভারী হয়ে উঠল, যেন হাজারো স্মৃতির ঝাপটা এসে ধাক্কা দিচ্ছে ফিওনাকে। তার চোখের সামনে ঝাপসা এক দৃশ্য, একটা স্পেসশিপ, যার দরজা থেকে সে নেমে আসছে। দূর থেকে কেউ তাকে ডাকছে, সেই পরিচিত কণ্ঠস্বর যেন তার আত্মার গভীর থেকে প্রতিধ্বনিত হচ্ছে। ফিওনা নিজের কপাল চেপে ধরল, মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। তার বুক ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। তার মাথার ভেতর গ্রানপার সেই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তুমি আগেও ভেনাসে গিয়েছিলে জ্যাসপারের জন্য। জ্যাসপার, ফিসফিস করে বলল ফিওনা, আর সেই নামটি যেন পুরো পরিবেশকে শিহরণে ভরিয়ে দিল। ভেনাসের আকাশে এক বিশাল নক্ষত্রমালা ঝুলে আছে। চারপাশের গাছপালার পাথরের গায়ে আলোকিত আভা, সেই আলোয় ফিওনার দৃষ্টি আটকে গেল একটা পরিচিত পথের দিকে, যেন সেই পথ তার অপেক্ষায় আছে, তাকে নিজের কাছে টেনে নিচ্ছে। ফিওনা উঠে দাঁড়ালো। তার পায়ে কাঁপুনি, কিন্তু মন যেন তাকে পিছু হটতে দিচ্ছে না। তার চোখের সামনে ভেসে উঠছে অদ্ভুত সব দৃশ্য। একটা শক্তিশালী ড্রাগন, তার আগুন ঝলসানো দৃষ্টি, আর সেই প্রাসাদ যার ছাদ রক্তিম আলোর মতো জ্বলজ্বল করছিল। এটা কি মতিভ্রম, নাকি আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসছে? ফিওনা নিজেকেই প্রশ্ন করল। তার মন তোলপাড় করছে। মনে হচ্ছে মাটিতে সে এর আগেও এসেছে। এই পরিবেশ, এই গন্ধ, এই অনুভূতি, সব কিছু যেন তার চেনা। হঠাৎই দূর থেকে একটা শব্দ এলো, যেন কোনো গর্জন। সেই গর্জনে ফিওনার শরীর শিউরে উঠল। ফিওনা বুঝল এই জগতে তার উপস্থিতি নিছক একটা ঘটনা নয়, এটি তার অতীত, বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধন। ভেনাসের বাতাসে হঠাৎ করেই ভারী উত্তেজনা ছড়িয়ে পড়ল। আকাশে দ্রুত গতিতে ভেসে উঠল কয়েকটা বিশাল ড্রাগন।
তাদের ডানার ঝাপটা যেন মাটির কাঁপন তৈরি করল। ফিওনা হতচকিত হয়ে পেছনে সরে গেল, তার চোখ বিস্ফোরিত। এই প্রথমবার সে এত বিশাল আকারের ড্রাগন দেখল। তাদের শক্তিশালী গর্জন আকাশ কাঁপিয়ে দিল। ড্রাগনগুলো ফিওনাকে ঘিরে ফেলল। তাদের প্রতিটা চোখ যেন আগুনের মতো জ্বলছে সন্দেহ আর ক্রোধে। তারা ফিওনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। একজন বলল, এটা কোনো সাধারণ মানুষ নয়, না কোনো ভেনাসের ড্রাগন, এর গন্ধ অচেনা। অন্য একজন গর্জন করে বলল, এটা বিতাড়িত কোনো ড্রাগন হতে পারে। দেখো, এটা আমাদের মতো উঠছে না, প্রোটেকশন ছাড়া মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। এর শক্তি অনিয়ন্ত্রিত, এর অস্তিত্ব এখানে বিপদের ইঙ্গিত দেয়। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। আমি কোনো ক্ষতি করতে আসিনি। আমি আমি কিছু মনে করতে পারছি না, আমাকে যেতে দিন, ফিওনা অনুরোধ করল। কিন্তু তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল। ড্রাগনগুলোর নেতা গর্জন করে বলল, তুমি কে, আর এখানে কেন এসেছো তা আমাদের জানতেই হবে। তুমি যদি শত্রু হও তবে তোমার স্থান হবে কারাগারে। তারা কোনো সুযোগ দিল না ফিওনাকে। শক্তিশালী ড্রাগনগুলো একজন তার লেজ দিয়ে ফিওনাকে জড়িয়ে ফেলল, যেন তাকে পালানোর কোনো উপায় না দেয়। ফিওনা নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু তার ড্রাগনের শক্তি এখনো অনিয়ন্ত্রিত। সে শুধু চিৎকার করে উঠল, ছাড়ো আমাকে, আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি। ড্রাগনরা কোনো কথা শুনল না। তাদের ডানার শক্তিশালী ঝাপটায় তারা ফিওনাকে নিয়ে উড়ে গেল। ফিওনা দেখল ভেনাসের বিস্তৃত ভূমি নিচে ছুটে যাচ্ছে। দূর থেকে এক বিশাল প্রাসাদ দেখা যাচ্ছিল, ফ্লোরাস রাজ্যের কারাগার। ফিওনার মুখে আতঙ্কের ছায়া, তার মন অস্পষ্ট হয়ে উঠছিল। আমি এখানে কেন, কেন তারা আমাকে নিয়ে যাচ্ছে? আমি কি সত্যি এখানে ভুল জায়গায় এসে পড়েছি? ফ্লোরাস রাজ্যের কারাগারের সামনে এসে ড্রাগনরা অবতরণ করল। তারা ফিওনাকে শক্তপোক্ত লোহার শিক দিয়ে তৈরি কারাগারে নিয়ে ঢুকল। ফিওনা ভীত চোখে চারপাশ দেখছিল। এই জায়গায় সে একেবারেই একা, আর তার সামনে ছিল অজানা এক ভবিষ্যৎ। ফ্লোরাস রাজ্যের কারাগার ছিল এক ভয়ানক জায়গা। পাথরের দেয়ালে আঁকা ছিল পুরনো যুদ্ধের স্মৃতি, ড্রাগনদের শক্তি ও সূর্যের গৌরবময় ইতিহাস। কারাগারের ভেতরটা ঠান্ডা আর অন্ধকার। এক অদ্ভুত শূন্যতা যেন এখানকার প্রতিটা কোণকে গ্রাস করে রেখেছে। ড্রাগনরা ফিওনাকে শক্ত লোহার দরজা দিয়ে একটা সেলে ঢুকিয়ে তালা লাগিয়ে দিল। তাদের মধ্যে একজন বলল, এই মেয়েটা যেন পালাতে না পারে। আমরা রাজা জারেনকে খবর দিতে যাচ্ছি। রাজা নিজে এর বিচার করবেন। ফিওনা দরজার কাছে এসে তাদের দিকে তাকিয়ে চিৎকার করল, আমাকে ছেড়ে দাও, আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি জানিই না কেন আমি এখানে। কিন্তু ড্রাগনরা তার কান্না কিংবা চিৎকারের প্রতি কোনো গুরুত্ব দিল না। তারা সেল থেকে বেরিয়ে দরজাটা জোরে বন্ধ করে চলে গেল। ভারী পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল। ফিওনা সেলের ঠান্ডা মাটিতে বসে পড়ল। তার শরীর কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে ভেবেও কিছু বুঝতে পারছিল না। কেন কেন আমার সঙ্গে এটা হচ্ছে? আমি তো শুধু নিজের জায়গা খুঁজতে চেয়েছিলাম। এখানে কেউ আমাকে বুঝলই না। তার মাথার ভেতর সব কিছু ঘুরপাক খাচ্ছিল। ভেনাসে আসা ড্রাগনদের আক্রমণ, এই বন্দি অবস্থা। হঠাৎ তার মনে পড়ে গেল তার গ্র্যান্ডপা মিস্টার চেনসিংয়ের কথা। তিনি সব সময় বলতেন, তুমি যে পরিস্থিতিতেই থাকো নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করো, ভয় পেয়ে পালিয়ে যেও না। কিন্তু ফিওনার ভেতরে তখন কেবলই অসহায়ত্ব আর একাকিত্ব। সেলের দরজায় হাত রেখে সে কাঁদতে কাঁদতে বলল, গ্র্যান্ডপা বলেছিল জ্যাসপারের কথা। সে যদি এখানে থাকতো তাহলে হয়তো আমাকে বাঁচাতে পারত। কিন্তু এখন আমি একা। অন্যদিকে ড্রাগনরা দ্রুত ফ্লোরাস প্রাসাদে পৌঁছে রাজা জারেনকে সব জানালো। রাজা তাদের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার চোখে রহস্যময় দৃষ্টি। তোমরা তাকে আটকিয়ে ঠিকই করেছ, তবে মেয়ের পরিচয় আর এখানে আসার কারণ জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি নিজেই তার সঙ্গে কথা বলবো। তাকে কারাগার থেকে আমার দরবারে নিয়ে আসা হোক, রাজা বললেন।
ফিওনা তখনও সেলের মেঝেতে বসে কাঁদছিল। দরজার বাইরে ভারী পদশব্দ শুনে সে চমকে উঠল। তার ভেতরে যেন আরেকবার আতঙ্ক দোলা দিল। এবার কি হবে, মনে মনে ভাবল সে। কারাগারের থমথমে পরিবেশে বাতাস যেন ভারী হয়েছিল। পাথরের দেয়ালের উপর চাঁদের ম্লান আলো পড়ে গিয়েছিল, আর চারপাশে ড্রাগন পাহারাদারদের ভারী পদচারণার শব্দ উঠছিল। ফিওনা কোনায় বসে মাথা নিচু করে অশ্রু গোপন করার ব্যর্থ চেষ্টা করছিল। তার বুকের ভেতর অজানা ভয় আর একাকিত্ব যেন তাকে গ্রাস করে নিচ্ছিল। হঠাৎই কারাগারের বাইরে থেকে এক ড্রাগন সদস্য প্রবেশ করল। তার মুখে কঠিন অভিব্যক্তি। সে ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমাকে প্রস্তুত হতে হবে। কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নেওয়া হবে। ফিওনার হৃদয় যেন কেঁপে উঠল। তার মনে হলো অন্ধকার আরও ঘন হয়ে আসছে। সে মাথা তুলে কাপা গলায় বলল, আমাকে কেন এখানে আনা হয়েছে? আমি কি করেছি? ড্রাগন সদস্য কোনো উত্তর না দিয়েই চলে গেল। ফিওনা আবার মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দ কারাগারের নীরব পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। এমন সময় পাশের সেল থেকে এক কোমল অথচ দৃঢ় কণ্ঠ শোনা গেল, ওকে এখানে কেন আনা হয়েছে? এই মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে না যে সে কোনো অপরাধী। আমাকে ওর সাথে কথা বলতে দাও। ফিওনা কান্না থামিয়ে সেই কণ্ঠের দিকে তাকালো। পাশের সেলে দাঁড়িয়ে থাকা এক নারী অসাধারণ সৌন্দর্যের অধিকারী। তার চোখে গভীর বেদনা, অথচ মুখে এক প্রকার শক্তির ছাপ। ড্রাগন সদস্য যে ফিওনার সেলের সামনে পাহারা দিচ্ছিলেন কিছুটা দ্বিধা নিয়ে বলল, বড় রাজকুমারী লিয়ারা, আপনাকে অনুমতি ছাড়া কারাগারে যেতে দেওয়া যাবে না। রাজা জারেনের নির্দেশের প্রয়োজন হবে। লিয়ারা এক ধাপ এগিয়ে এলেন। তার চিবুক উঁচু, চোখে দৃঢ়তা। তিনি শান্ত অথচ কঠিন কণ্ঠে বললেন, আমাকে আটকানোর দুঃসাহস করো না। আমি রাজা জারেনকে এই বিষয়ে ব্যাখ্যা দেব। কিন্তু এই মেয়েটিকে বিনা বিচারে এভাবে রেখে দেওয়া হচ্ছে, আর আমি চুপ থাকতে পারবো না। আমাকে যেতে দাও। ড্রাগন সদস্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। লিয়ারাকে সে সরাসরি বাধা দিতে পারছিল না। অবশেষে মাথা নিচু করে সে বলল, ঠিক আছে বড় রাজকুমারী, আপনি যদি রাজা জারেনকে বোঝাতে পারেন তবে আমি কিছুই বলবো না। লিয়ারা ধীর পায়ে সেলের দরজার সামনে এলেন। ফিওনার দিকে তার দৃষ্টিতে এক প্রকার গভীর অনুভূতি জ্বলজ্বল করছিল। তুমি কাঁদছো কেন লিটল গার্ল? তিনি জিজ্ঞেস করলেন। ফিওনা চোখ তুলে তাকিয়ে অসহায় স্বরে বলল, আমি জানি না কেন আমাকে এখানে আনা হয়েছে। আমি কিছু করিনি। আমি পৃথিবী থেকে এসেছি আমার পরিচয় খুঁজতে। লিয়ারার চোখে এক মুহূর্তের জন্য অবাক ভাব ফুটে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে মৃদু হাসলেন। চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। ফিওনার চোখে এক ফোঁটা আশা ফুটে উঠল। লিয়ারা ধীরে ধীরে সেলের ভেতরে প্রবেশ করলেন। ফিওনার হাত স্পর্শ করে বললেন, তুমি ভয় পেও না, আমি দেখছি ব্যাপারটা। আমি জানি তোমার কোনো অপরাধ নেই। আমি রাজা জারেনের কাছে তোমার জন্য কথা বলবো। রাজা জারেন আমার ভাই হয়, আর আমি এই প্রাসাদের বড় রাজকুমারী। ফিওনা ফিসফিস করে বলল, আপনি কি সত্যি আমাকে সাহায্য করবেন? লিয়ারার চোখে কোমলতা ফুটে উঠল। আমি ফ্লোরাস রাজ্যের বড় রাজকুমারী লিয়ারা। আমি শুধু কথা দিচ্ছি না, তোমার জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করব। সেই মুহূর্তে লিয়ারা বুঝতে পারলেন এই মেয়েটির সাথে তার আত্মার গভীর কোনো যোগসূত্র আছে। তিনি ফিওনার চোখে তাকিয়ে নিজের হৃদয়ের গভীরে এক ধরনের অজানা শূন্যতা অনুভব করলেন, যা ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠছিল। সেলের ম্রিয়মাণ আলোয় লিয়ারা ফিওনার মুখটা গভীর দৃষ্টিতে দেখছিলেন। তার চোখে এক ধরনের মায়া, যেন তিনি বুঝতে চাইছেন এই মেয়েটির মধ্যে লুকিয়ে থাকা প্রতিটা সত্য। ফিওনার অশ্রুভেজা চোখ আর অসহায় চেহারা লিয়ারার হৃদয় ভেঙে দিচ্ছিল। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কে? এত দূরে পৃথিবী থেকে ভেনাসে কিভাবে এলে? বলো, আমি সত্যিটা জানতে চাই। ফিওনা কয়েক মুহূর্ত নীরব রইল।
তারপর গভীর একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমার নাম এলিসন ফিওনা। আমি পৃথিবীতে থাকতাম। আমার মা বাবা তারা মারা গেছেন 10 বছর আগে। বলতে বলতে ফিওনার গলা ধরে এলো, চোখ থেকে অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লিয়ারা কপাল কুঁচকে ফিওনার কথা শুনছিলেন। তোমার মা বাবা মারা গেছেন কেমন করে? ফিওনা চোখ মুছে বলল, গাড়ি দুর্ঘটনায়। আমি তখন 8 বছরের। আমিও ছিলাম সেই গাড়িতে, তবে আমি ভাগ্যক্রমে বেঁচে যাই। এরপর থেকে আমার গ্র্যান্ডপা আমাকে বড় করেছেন। তিনি চীনের একজন বিখ্যাত বিজ্ঞানী। আমাকে আগলে রেখেছেন, সারা জীবন ভালোবেসে বড় করেছেন। কিন্তু লিয়ারা ফিওনার চুপ হয়ে যাওয়া দেখে নরম স্বরে বললেন, কিন্তু কি ফিওনা, বলো। ফিওনা মাথা নিচু করে ফিসফিস করে বলল, কিন্তু আমি সম্প্রতি জানতে পেরেছি তারা আমার আসল বাবা মা ছিলেন না। লিয়ারার চোখে বিস্ময় ফুটে উঠল। তাহলে? ফিওনা কাপা কণ্ঠে বলল, আমার জন্মদিনের পর সব বদলে গেল। আমি নিজেও জানি না কিভাবে। আমার শরীর, আমার রক্ত, আমি হঠাৎ সেদিন ড্রাগনে পরিণত হয়ে গেলাম। এই কথা শুনে লিয়ারার দৃষ্টি গভীর হলো। তার ঠোঁটের কোণে এক ধরনের চাপা উদ্বেগ ফুটে উঠল। তুমি হঠাৎ ড্রাগনে পরিণত হলে, কিন্তু কেন? কেউ কি তোমার কিছু করেছে? মানে কোনো এক্সপেরিমেন্ট? ফিওনা মাথা নাড়ল। না না, আমার সাথে এমন কিছু ঘটেনি। শুধু আমার গ্র্যান্ডপা বলেছিলেন, আমার আসল বাবা মায়ের ব্যাপারে আমি যা জানতাম সেটা ভুল। আর আমি 1 বছর যাবৎ কোমায় ছিলাম, যা কয়েক মাস আগেই আমার জ্ঞান ফিরেছে। আর আমার জন্মদিন ছিল সেই দিন থেকে আমি আমার আগের মতো মানুষ নেই। লিয়ারা ধীরে ধীরে ফিওনার হাত ধরলেন। তার চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি, যেন কোনো রহস্যের উত্তর খুঁজে পাচ্ছেন। তুমি বললে তোমার জন্মদিনের পরেই এসব ঘটল। তোমার নানা গ্র্যান্ডপা কখনো বলেছিলেন তোমার আসল বাবা মা কে ছিলেন? ফিওনা মাথা নাড়ল। তিনি কিছুই বলেননি, শুধু বলেছিলেন আমার ভালো থাকার জন্য এসব সত্য লুকিয়েছিলেন। কিন্তু এখন আমি জানি না আমি কে, আমার আসল বাবা মাকে, আমার প্রকৃত পরিচয় কি। আমি শুধু একা হয়ে গেছি। লিয়ারা কিছুক্ষণ নীরব রইলেন। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি। তিনি ফিওনার মুখে তাকিয়ে দেখলেন, সেই চোখের গভীরে কোনো এক পরিচিত ছায়া। তার হৃদয় যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। তুমি একা নও ফিওনা, লিয়ারা বললেন। আমার মনে হচ্ছে তোমার সাথে আমার কোনো আত্মার যোগ আছে। তোমার গল্প শুনে মনে হচ্ছে তুমি হয়তো সেই সন্তান যাকে আমি একদিন হারিয়েছিলাম। ফিওনা বিস্মিত হয়ে তাকালো। আপনি কি বলছেন? লিয়ারা এক মুহূর্ত থেমে গভীর স্বরে বললেন, প্রায় 20 বছর আগে আমি একজন মানুষকে ভালোবেসেছিলাম। 1 বছর পর আমাদের সম্পর্কের পর তার সন্তান আমার গর্ভে এসেছিল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমি তাকে জন্ম দিয়ে আর দেখতে পাইনি। আমি জানতাম না সে ছেলে নাকি মেয়ে। কিন্তু তোমাকে দেখার পর, তোমার কথা শোনার পর আমার মনে হচ্ছে তুমি সেই সন্তান, তুমি আমার মেয়ে। ফিওনা স্তব্ধ হয়ে গেল। তার চোখ থেকে ধীরে ধীরে আবার অশ্রু গড়াতে লাগল। তার হৃদয় যেন বিশ্বাস আর সংশয়ের মধ্যে দোল খাচ্ছিল। আপনি আপনি কি সত্যি বলছেন? লিয়ারা ধীরে ধীরে মাথা নাড়লেন। আমার হৃদয় কখনো ভুল বলে না। লিয়ারা ফিওনার হাত দুটো শক্ত করে ধরে বললেন, আমার হৃদয়, আমার ড্রাগন মাতৃত্ব বলছে তুমি আমার অংশ ফিওনা, তুমি আমারই রক্ত। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার ভেতর যেন প্রচণ্ড এক ঝড় শুরু হলো। সে অশ্রুভেজা কণ্ঠে বলল, কিন্তু কিভাবে? আমি তো পৃথিবীতে বড় হয়েছি। আপনি কি নিশ্চিত? লিয়ারার চোখে জল টলমল করছিল। তিনি বললেন, আমি নিশ্চিত ফিওনা। যতক্ষণ না তোমার মুখ দেখেছি আমার মনে কোনো উত্তর ছিল না। কিন্তু তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার হৃদয় জানাচ্ছে তুমি আমার সন্তান। আমি জানি ড্রাগনের মতো আমাদের রক্ত আর আত্মা একে অন্যের সাথে গভীরভাবে বাঁধা।
আর এই বোধ আমাকে বারবার তোমার দিকে টেনে আনছে। ফিওনা কুঁকড়ে উঠে নিজের ঘাড়ে হাত রাখল। সেই ট্যাটু আবারও সিগন্যাল দিচ্ছিল, যেন তার শরীরের ভেতর কিছু জেগে উঠছে। সে কাঁপা কণ্ঠে বলল, আমার ঘাড়ের এই চিহ্ন জন্মদিনের পর থেকেই অদ্ভুত আচরণ করছে, আর আজ আপনি যখন আমাকে ছুলেন তখন যেন এই চিহ্নটা আরও তীব্রভাবে সাড়া দিচ্ছে। লিয়ারা ফিওনার ঘাড়ের ট্যাটুর দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বললেন, এই চিহ্ন এটা কেন তা আমি জানি না, তবে হতে পারে এটা আমাদের রক্তের পরিচয়। তুমি মানবী থেকে ড্রাগন হয়েছ, তাই হয়তো এই চিহ্ন হতে পারে। আমার ভেতরে কোনো সন্দেহ নেই, তুমি আমারই মেয়ে। ফিওনার শরীর ঝাঁকুনি খেল, তার চোখে জল জমে উঠল। সে ব্যথা ভরা কণ্ঠে বলল, আমি এতদিন ভেবেছিলাম আমার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। আমি ভেবেছিলাম আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। কিন্তু এখন আপনি বলছেন আমি এক অজানা ইতিহাসের অংশ। আমি আপনার মেয়ে। লিয়ারা ফিওনার চোখে তাকিয়ে দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ, তুমি আমার মেয়ে। আমি প্রমাণ করে দেব পুরো রাজ্যের কাছে যে তুমি এই ফ্লোরাস রাজ্যের বড় রাজকুমারীর একমাত্র মেয়ে। ফিওনা অবিশ্বাস আর তীব্র আবেগে কাঁপছিল। সে বলল, আমি আমি এখানে আসার আগে আমার পরিচয় খুঁজেছি, কিন্তু আমি কখনো ভাবিনি আমার সত্যিকারের মা ড্রাগন হতে পারে। লিয়ারা তার দিকে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনি ফিসফিস করে বললেন, তুমি একা নও ফিওনা, তুমি কখনোই একা ছিলে না। আমি তোমাকে খুঁজে পেয়েছি। এখন থেকে আমি তোমার পাশে থাকব সব সময়। ফিওনা লিয়ারার বুকে মাথা রেখে কাঁদতে লাগল। তার ভেতরের সব চাপা কষ্ট যেন অশ্রুর স্রোতে বেরিয়ে আসছিল। এতদিনের একাকিত্ব, অজানা পরিচয়ের যন্ত্রণা আর সব প্রশ্ন যেন এই মুহূর্তে একটা উত্তর পেয়েছে। কারাগারের ভারী লোহার দরজাটা খোলার শব্দে ফিওনা চমকে উঠে তাকালো। একজন ড্রাগন সদস্য ভেতরে ঢুকে কঠোর কণ্ঠে বলল, তোমাকে রাজদরবারে নিয়ে যাওয়ার সময় হয়েছে। ফিওনা ভীত চোখে লিয়ারার দিকে তাকালো। লিয়ারা ড্রাগনটার দিকে এগিয়ে গিয়ে দৃঢ়স্বরে বললেন, এই মেয়েটার পরিচয় আমি পেয়েছি। আমি রাজা জারেনের সাথে কথা বলতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রহরী সামান্য দ্বিধায় পড়ে বলল, বড় রাজকুমারী, রাজা জারেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছেন। এই মুহূর্তে আপনাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া মুশকিল। লিয়ারার চোখে এক ঝলক শীতল দৃঢ়তা খেলে গেল। তিনি বললেন, তাহলে তাকে বলো আমার কাছে এমন এক সত্য আছে যা রাজ্যের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমি এই মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করবই। প্রহরী কিছুক্ষণ লিয়ারার চোখের দিকে তাকিয়ে রইল। রাজকুমারীর কণ্ঠের দৃঢ়তায় আর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট হয়ে গেল যে তিনি কোনো তর্ক বা বিলম্ব সহ্য করবেন না। প্রহরী অবশেষে মাথা নত করে বলল, আমি রাজা জারেনকে জানাই, আপনি অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই প্রহরী ফিরে এলো এবং বলল, রাজা জারেন আদেশ দিয়েছেন যে আপনাকে এবং মেয়েটিকে একসঙ্গে দরবারে আনা হবে। আপনি তার সাথে দেখা করতে পারবেন। লিয়ারা ফিওনার দিকে তাকিয়ে এক মমতা ভরা দৃষ্টিতে বললেন, তোমাকে আর কোনো ভয় পেতে হবে না। আমি এখানে আছি তোমার জন্য। ফিওনার চোখে এক ঝলক আশা জেগে উঠল, যদিও তার শরীর কাঁপছিল। তবুও লিয়ারার শক্ত উপস্থিতি তাকে ভরসা জাগাচ্ছিল। প্রহরীরা তাদের ঘিরে ধরে কারাগারের সীমানা পেরিয়ে প্রাসাদের দিকে নিয়ে যেতে লাগল। ফিওনা হাঁটতে হাঁটতে চারপাশের বিশাল প্রাসাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিল। লিয়ারার হাত তার কাঁধে ছিল, যেন প্রতিটা পদক্ষেপে তাকে সাহস যোগাচ্ছে। রাজদরবারের ভারী সোনার দরজাগুলো ধীরে ধীরে খুলে গেল। ফিওনা লিয়ারা একসঙ্গে ভেতরে প্রবেশ করল। সামনে বিশাল সিংহাসনে বসে আছেন রাজা জারেন। তার প্রখর দৃষ্টিতে তাদের দুজনকে পর্যবেক্ষণ করছিলেন। লিয়ারা ফিওনার কাঁধে আলতো করে চাপ দিয়ে বললেন, কোনো ভয় নেই, সত্য তোমার পক্ষে কথা বলবে। ফিওনা ভেতরে গভীর শ্বাস নিয়ে এক পা করে এগিয়ে গেল। এবার সত্য সামনে আসবে।
রাজদরবারের সুরম্য মেঝেতে লম্বা গালিচা বিছানো ছিল, যা সরাসরি রাজা জারেনের সিংহাসনের দিকে এগিয়ে গেছে। প্রাসাদের প্রাচীন ছাদ থেকে ঝুলে থাকা সোনালি ঝাড়বাতির আলো চারদিকে ছড়িয়ে পড়েছিল। রাজদরবার যেন এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছিল। ফিওনা এক কোণে দাঁড়িয়েছিল, তার শরীর এখনো অজানা শঙ্কায় কাঁপছে। রাজা জারেন তার প্রখর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়েছিলেন, যেন প্রতিটা ভেতরের গোপন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছিলেন। লিয়ারা, জারেন তার গভীর অথচ ভারসাম্যপূর্ণ কণ্ঠে বললেন, তুমি কি জানো তুমি আজ রাজদরবারে কি গুরুতর দাবি নিয়ে এসেছ? তুমি বলছো এই মেয়েটির ব্যাপারে তুমি সত্য উদ্ঘাটন করেছ। বলো, কি জানো তুমি? লিয়ারা ধীর পায়ে এগিয়ে এলেন, তার মুখে এক দৃঢ়তা, কিন্তু চোখে জল টলমল করছিল। তার হৃদয়ের ভার যেন আজ শেষমেশ ভাষায় রূপ নিচ্ছে। তিনি জারেনের সামনে নত হয়ে বললেন, মহারাজ জারেন, আপনি আমার ভাই এবং আপনার কাছে আমি সত্যি লুকাবো না। এই মেয়েটি, ওর নাম এলিসন ফিওনা, ও আমার মেয়ে, আমার সেই সন্তান যাকে আমি দেখতে চাইতাম, যাকে দেখার অধিকার থেকেও আমাকে বঞ্চিত করা হয়েছে। আপনি আমাকে তাকে খুঁজতে দেননি, কারণ সে ছিল একজন মানুষের সন্তান। রাজদরবারে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। সবাই চমকে উঠল। জারেনের মুখে একটা অস্বস্তি দেখা দিল। লিয়ারা, তিনি ধীর কণ্ঠে বললেন, তুমি নিশ্চিত এই দাবি অত্যন্ত গুরুতর? যদি এটা মিথ্যা হয়? মিথ্যা নয় ভাই, লিয়ারা এবার জোরালো কণ্ঠে বললেন, আমার হৃদয় জানে, আমার মাতৃত্বও জানে, ও আমার সন্তান। ও আমার সেই মেয়ে যাকে মানুষের সন্তান বলে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। আপনার আদেশে আর ড্রাকনিস শিখরের শাসনে আমাকে বন্দি করা হয়েছিল, যাতে আমি তাকে খুঁজতে না পারি। কিন্তু আজ সে পৃথিবী থেকে এসেছে, পৃথিবী থেকে যেখানে সে এতদিন ছিল। আর আজ সে আর মানুষ নয়, সে এখন এক ড্রাগন। লিয়ারার কণ্ঠ থেমে গেল, কিন্তু তার কথা যেন রাজদরবারের প্রতিটা কোণে প্রতিধ্বনিত হলো। জারেন কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে মিশ্র অনুভূতি, অবিশ্বাস, অনুশোচনা আর কৌতূহল। ফিওনা অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। লিয়ারার কথা শুনে তার বুক ভার হয়ে গেল। সে কি সত্যি এই ড্রাগন নারীটি কি তার মা? রাজা জারেন গভীর শ্বাস নিলেন। আমাকে সময় দাও লিয়ারা, এই সত্য যাচাই করতে হবে। এই মেয়েটি যদি সত্যিই তোমার সন্তান হয়, তবে ড্রাকনিসের আইনকেও প্রশ্ন করতে হবে। আর যদি না হয় তবে... তিনি বাক্য শেষ না করে থেমে গেলেন। লিয়ারার চোখে আবারও দৃঢ়তা ফুটে উঠল। আপনার সত্য যাচাই করুন ভাই, আমার আপত্তি নেই। তবে আমি জানিও আমার মেয়ে, আমার অন্তরার মাতৃত্ব আমাকে প্রতারিত করতে পারে না। রাজদরবারে তীব্র উত্তেজনার মধ্যেও ফিওনার চোখে জল টলমল করছিল। তার ভেতরের এক শূন্যতা যেন ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করল। রাজা জারেন একপাল ড্রাগন সদস্যদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীরভাবে ঘোষণা করলেন, আমি ড্রাকনিসের সাথে কথা বলবো। বিষয়টি অত্যন্ত গুরুতর। আমার কাছে প্রমাণ থাকা প্রয়োজন যে এই মেয়ে সত্যি লিয়ারার সন্তান। ফিওনাকে অবশ্যই ল্যাবে পরীক্ষা করা হবে। যতক্ষণ না আমাদের কাছে নিশ্চিত প্রমাণ থাকে, ততক্ষণ তোমাদের দুজনকেই কারাগারে থাকতে হবে। ফিওনার হৃদয়ের মধ্যে শঙ্কার আশা উভয়ে অনুভব করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এটাই কি আমার ভাগ্য? আমি কি সত্যি লিয়ারার মেয়ে? লিয়ারা কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করলেন। ভাই, আপনি আমার মেয়ে ফিওনাকে একবার সুযোগ দিতে পারেন। সে যে ড্রাগন হয়ে গেছে, সে তার নিজের ইচ্ছায় নয়। আমার জন্য আপনার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া কিছুই নেই। রাজা জারেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বুঝি তোমার উদ্বেগ, কিন্তু এই রাজ্যের নিরাপত্তা আর সত্যিকারের পরিচয় নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি যদি নিশ্চিত হই যে ফিওনা তোমার মেয়ে, তবে তার সঙ্গে আমরা আরও ভালোভাবে আচরণ করব। যদি তাই হয়, তবে তোমার সিংহাসন তোমার কাছে ফিরে আসবে এবং তোমার মেয়ে এই রাজ্যের অধিকারী হবে।
ফিওনা ও লিয়ারা একে অপরের দিকে তাকালো। দুজনের মাঝে একটা অদ্ভুত সংযোগ অনুভব হলো। লিয়ারা তার মা হয়ে উঠতে পারে, এটা কি সত্যি? এক মুহূর্তের জন্য ফিওনার মনে আশা জেগে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ও গ্রাস করল। আমার কি এ রাজ্যে সত্যিই প্রাপ্ত? রাজা জারেন পা বাড়ালেন, তার মুখে দৃঢ়তা ছিল। আমি যত তাড়াতাড়ি সম্ভব ড্রাকোনিসকে খবর দেব। সে আসলেই পরীক্ষা করবে, আর ফলাফল পাওয়া গেলেই তোমরা খবর পাবে। অবশেষে তাদের রাজদরবার হতে পুনরায় কারাগারে নেওয়া হলো। কারাগারের অন্ধকারে তারা গুটিসুটি মেরে বসে রইল। ফিওনার মনে হলো তাদের ভবিষ্যৎ এখন রাজ্যের শাসকের হাতে, আর তার চোখে জল আসছিল। লিয়ারা ফিওনার হাতটি ধরে বলল, আমি জানি তুমি আমার অংশ। যদি তুমি সত্যি আমার মেয়ে হও, তবে আমরা একসাথেই রাজ্যকে নতুন করে সাজাবো। কারণ তোমার মা কোনো সাধারণ ড্রাগন না, সেও এই রাজ্যের অধিকারিণী। ফিওনার মন যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গেল। আমি কি সত্যিই তার মেয়ে? এই প্রশ্নটি তার মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সে শুধু একটা আশাই বুকে ধারণ করতে চাইছিল। কেউ একজন তাকে খুঁজে পেয়েছে, আর হয়তো একদিন সে নিজের একটা সত্যিকারের পরিচয়ে বাঁচবে। লিয়ারার অনুরোধে ফিওনাকে কারাগারে তার সাথেই রাখা হলো। চারপাশে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে লিয়ারার উপস্থিতি যেন একটা আলোর রেখা। সে ফিওনাকে নিজের কোলে শুইয়ে কোমল হাতে তার চুলে হাত বোলাতে লাগলো। ফিওনার চোখে ঘুম আসছিল, কিন্তু মনের গহীনে যেন এক ধরনের অস্থিরতা ছিল। লিয়ারা ধীরে ধীরে তাকে খাবার খাওয়াতে লাগলো। প্রতিটা চামচের সঙ্গে সে যেন ফিওনাকে তার নিজের পৃথিবীতে নিয়ে যাচ্ছিল। সেই খাদ্য শুধুমাত্র শারীরিক পুষ্টি দিচ্ছিল না, বরং এক অদৃশ্য স্নেহের বোধও তৈরি করছিল। ফিওনার মনে হচ্ছিল এই নারীর উপস্থিতিতে সে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। লিয়ারার শরীর থেকে আসা এক বিশেষ ঘ্রাণ ফিওনাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে স্মৃতির মধ্যে হারিয়ে যাচ্ছিল, যেখানে তার পৃথিবীর মা তাকে কোলে নিয়ে আদর করত, ঘুম পাড়াতো। সেই ঘ্রাণে ছিল স্নেহের প্রতিশ্রুতি, যা তাকে বলছিল যে সে একা নয়। লিয়ারার কোমল হাতের চাপ, তার উষ্ণ সান্নিধ্য, এগুলো ফিওনার জন্য একটা অচেনা কিন্তু পরিচিত অনুভূতি তৈরি করছিল। যেন দুজন নারী একে অপরের আত্মায় জড়িয়ে আছে। ফিওনা বুঝতে পারছিল না কেন সেই নারীর প্রতি এত দ্রুত বিশ্বাস তৈরি করে ফেলছে। তবে সে জানতো এই মুহূর্তে সে নিরাপদ, আর লিয়ারা যেন তার মায়ের প্রতিচ্ছবি। ফিওনার চোখ যখন ধীরে ধীরে বন্ধ হতে লাগলো, তখন সে উপলব্ধি করল এই স্নেহের আবহাওয়া তাকে নতুন করে জাগিয়ে তুলছে। কিছুক্ষণ পর সে গভীর ঘুমে চলে গেল, যেখানে লিয়ারার স্নেহময় স্পর্শ তার স্বপ্নের প্রহরী হয়ে দাঁড়িয়েছিল। ড্রাকোনিসের সঙ্গে কথা বলার জন্য রাজা জারেন প্রস্তুত হন। এলডো প্রাসাদের প্রধান মহল থেকে ভেসে আসা আলো ছড়িয়ে পড়ে তাদের চারপাশে, এবং রাজ্যের রাজকীয় পরিবেশ যেন প্রতিটা মুহূর্তকে আরও বেশি গুরুত্ব দেয়। ড্রাকোনিস রাজা ছিলেন কঠোর, তবে রাজা জারেনের প্রতি তার গভীর সম্মান ছিল। যখন জারেন তার সঙ্গে দেখা করতে এলেন, ড্রাকোনিস একটু বিস্মিত হয়েছিলেন। রাজা জারেন, আজ সকালে আমাকে এত তাড়াহুড়ো করে ডাকার কারণ কি? ড্রাকোনিসের গম্ভীর কণ্ঠ যেন পুরো মহলটিকে স্তব্ধ করে দেয়। জারেন সামান্য হাসলেন। ড্রাকোনিস, তোমার ভেনাসে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। একজন মেয়ে এসেছে যার সম্পর্কে লিয়ারা দাবি করছে সে তার মেয়ে। ড্রাকোনিস অবাক হয়ে গেলেন। লিয়ারার মেয়ে? এ কিভাবে সম্ভব? আমরা তো জানি তার সন্তান। তিনি কথা শেষ না করে থেমে গেলেন। হ্যাঁ, রাজা জারেন কণ্ঠ দৃঢ় করলেন। এই মেয়েটি দাবি করছে সে পৃথিবী থেকে এসেছে, আর এখন সে ড্রাগন। আর যদি সে সত্যি লিয়ারার মেয়ে হয়, তাহলে বুঝতে পারো এটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ড্রাকোনিস কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকলেন। তার চোখে এক ধরনের চিন্তার ছাপ ফুটে উঠল। তাহলে এই মেয়েকে নিশ্চিত করার জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে রাজা জারেন।
জ্যাসপারও বন্দী হয়েছে। ভেনাসের প্রিন্স বন্দী হয়ে যাওয়ার বিষয়টা পুরো ভেনাসের জন্য কতটা আতঙ্কের বোঝো তুমি? রাজা জারেন অস্বস্তি প্রকাশ করলেন। জ্যাসপারের বন্দী হওয়ার বিষয়টি আমাকেও বিস্মিত করেছে। তবে আমি এটাও জানি, যদি এই মেয়েটি লিয়ারার সন্তান হয় তাহলে এটি আমাদের রাজ্যের জন্য এক পরম আশীর্বাদ হবে। আর যদি তা প্রমাণিত হয় তাহলে আমি চেয়েছি এই আনন্দে কিছুদিনের মধ্যেই জ্যাসপার আর আমার কন্যা অ্যালিসার বিয়ে সম্পন্ন হোক। এটি রাজ্যের স্থায়িত্ব আর আমাদের সম্মিলিত শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ড্রাকোনিসের মুখে এক ধরনের শান্তি ফুটে উঠল। এটা সত্যিই ভালো হবে। যদি আমার ছেলে জ্যাসপার আর অ্যালিসার বিয়ে সম্পন্ন হয় তবে রাজ্যের শক্তি আর আমাদের বন্ধন আরও দৃঢ় হবে। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু বলে কথা। আমি আমার ছেলেকে কিছুদিনের মধ্যেই মুক্ত করব। জারেন মাথা নাড়লেন। তাহলে সব কিছু নির্ভর করছে এই মেয়েটির সত্যিকারের পরিচয়ের উপর। পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে আমরা কিছুই নিশ্চিত করতে পারি না। ড্রাকোনিস দৃঢ় কণ্ঠে বললেন, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে জারেন। আমরা যদি লিয়ারার সন্তানকে ফিরে পাই তবে রাজ্যের জন্য এটি এক নতুন যুগের সূচনা হবে। ড্রাকোনিসের কণ্ঠে এক ধরনের সন্তোষের আভাস ছিল, যেন রাজ্যের ভবিষ্যৎ তার হাতের মুঠোয়। কিন্তু এই আলোচনার পেছনে জমাট বাঁধা এক অদৃশ্য রহস্য তাদের অজান্তেই ক্রমশ গভীর হয়ে উঠছিল। পরের দিন এলডো প্রাসাদের গহীনে অবস্থিত ড্রাগন ল্যাবরেটরি প্রস্তুত করা হয়েছিল। রাজা ড্রাকোনিস এখনও পর্যন্ত ফিওনাকে দেখেনি আর তার নামও জানেননি। ল্যাবটি একটা বিশাল ভূগর্ভস্থ কাঠামো, যেখানে জৈব প্রযুক্তি আর ম্যাজিক্যাল সায়েন্স একসঙ্গে মিলে কাজ করে। চারপাশে আলোর ঝলকানি আর আধুনিক যন্ত্রপাতির শব্দ এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। ড্রাগন বিজ্ঞানীরা ল্যাবে উপস্থিত ছিলেন। তাদের সবার মুখে এক ধরনের উৎকণ্ঠার ছাপ। লিয়ার আর ফিওনাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ল্যাবে আনা হয়। ড্রাগন সদস্যরা তাদের চারপাশে সতর্ক পাহারা দিচ্ছিল। ফিওনা কিছুটা ভীত হলেও লিয়ারা ছিলেন দৃঢ়। তার চোখে অদম্য আত্মবিশ্বাস ফুটে উঠছিল। ল্যাবের কেন্দ্রে রাখা হলো দুটো কাচের চেম্বার। প্রতিটা চেম্বার ছিল সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি। এর মধ্যে ড্রাগনদের বিশেষ ডিএনএ সিকোয়েন্সিং মেশিন, যা রক্তের বিশ্লেষণ থেকে শুরু করে বায়োলজিক্যাল কম্পোজিশন পর্যন্ত সবকিছু পরীক্ষা করতে পারে। লিয়ারার চেম্বার থেকে একটা পাতলা সুই নীলাভ আলো ছড়িয়ে তাদের রক্ত সংগ্রহ করল। ফিওনার চেম্বারে রাখা হলো একটা অদ্ভুত স্ফটিক রশ্মি। এটি মানুষের এবং ড্রাগনের কোষের গঠন আলাদা করতে সক্ষম। মেশিনগুলো কাজ শুরু করলো। স্ক্রিনে বিশাল জেনেটিক ডাটা ভেসে উঠতে লাগলো। ড্রাগন বিজ্ঞানীরা মাইক্রোবায়োলজিক্যাল লেভেলে বিশ্লেষণ শুরু করলেন। ফিওনার রক্তে তারা দেখতে পেলেন দুটো ভিন্ন ডিএনএ স্ট্র্যান্ড। একটার বৈশিষ্ট্য ড্রাগনদের মতো, মহাকাশের শক্তি ধরে রাখার ক্ষমতা, লম্বা আয়ু আর বিশাল শারীরিক শক্তির ক্ষমতা। আর অন্যটি মানুষের, যেখানে অনুভূতি, স্নায়ুতন্ত্র আর মানবিক বৈশিষ্ট্য স্পষ্ট। এরপর তারা ফিওনার শারীরিক গঠনের উপর পরীক্ষা চালায়। ইনফ্রারেড স্ক্যান দেখালো তার শরীরের হাড়ের গঠন মানুষের মতো হলেও কয়েকটা অঙ্গ, বিশেষ করে তার হৃৎপিণ্ড আর চোখ, ড্রাগনের মতো আলোর শক্তি ধরে রাখতে সক্ষম। ফিওনার ডান হাতে একটা রহস্যময় চিহ্ন শনাক্ত করা হলো, যা ড্রাগনদের রাজপরিবারের চিহ্নের সঙ্গে মিলে যায়। ঘণ্টাখানেক পরীক্ষা চালানোর পর ল্যাবের প্রধান বিজ্ঞানী সামনে এগিয়ে এলেন। স্ক্রিনে একটা বিশাল চার্ট ভেসে উঠল। সেখানে লিয়ারা আর ফিওনার ডিএনএর ম্যাচের রেট 99.98% দেখাচ্ছিল। এই ফলাফল একেবারে স্পষ্ট, ফিওনাই লিয়ারার মেয়ে। তবে বিজ্ঞানী আরও বললেন, রাজা জারেন আর প্রিয় ড্রাগন সদস্যগণ, এই ফলাফল আমাদের আরও একটা অদ্ভুত সত্য প্রকাশ করেছে। ফিওনা পুরোপুরি ড্রাগন নয়, আবার পুরোপুরি মানুষও নয়। তার শরীর অর্ধেক ড্রাগন আর অর্ধেক মানবীর মতো। এই ধরনের সংমিশ্রণ আমাদের রাজ্যে প্রথমবারের মতো দেখা যাচ্ছে। এর অর্থ হলো তার ভেতরে দুই জগতের শক্তি একসঙ্গে কাজ করছে।
ফিওনার ভেতরেই অদ্ভুত সংমিশ্রণ কেবল তাকে অর্ধেক মানুষ আর অর্ধেক ড্রাগন করেই তুলছে না, এটি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। ড্রাগন বিজ্ঞানীরা উল্লেখ করলেন ফিওনার রক্তে এক ধরনের শক্তি রয়েছে যা তাকে মহাকাশের বিভিন্ন শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম করে। এর অর্থ ফিওনা এক ধরনের সেতুবন্ধন মানব সভ্যতা আর ড্রাগন রাজ্যের মধ্যে। ফিওনা অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হৃদয় ভারী হয়ে উঠল। তার মা লিয়ারার দিকে তাকিয়ে বলল, আমি এতদিন জানতাম না। আমার সত্তা, আমার অস্তিত্ব সব কিছুই এখন অদ্ভুত লাগছে। আমি আসলে কে? লিয়ারা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার মেয়ে ফিওনা, এটাই সত্য। তুমি দুই জগতের জন্য এক আশীর্বাদ। তোমার শক্তি আর তোমার হৃদয় দুটোই তোমাকে অনন্য করেছে, কারণ তুমি দুই জগতের শক্তি বহন করছো, যাই ভেনাসের আর কারো মধ্যে নেই। ল্যাবের পরিবেশে এক ধরনের ভারী নিস্তব্ধতা নেমে এলো। এই মুহূর্তে সবাই বুঝতে পারছিল ফিওনার এই সত্তা কেবল তার মাকে ফিরিয়ে দিয়েছে নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, আর ফিওনা হয়ে উঠল অনন্যা।